আমার বন্ধুর নাম রাজীব। 2007 সালে কলেজে পড়াকালীন প্রমি নামের এক মেয়ের সাথে তার একটা সম্পর্ক তৈরি হয়। প্রথমে কলেজের বন্ধু বান্ধবের মধ্যে ব্যাপারটা গাইবে না, তাই প্রমিও সেদিন তার মায়ের মুখের ওপর কিছুই বলতে পারেনি। ওই দিন বিকেলে প্রমি আমার বন্ধু রাজীবকে ফোন করে সবটা জানায় এবং সবকিছুর জন্য ক্ষমা চেয়ে নেয়। প্রমির কথাগুলো শুনে রাজীবের মাথায় যেন আকাশ ভেঙে পড়ে। সে নিজেকে স্বাভাবিক অবস্থায় ফিরিয়ে এনে অনেকবার প্রমিকে বোঝানোর চেষ্টা করেছে এবং পরিবারের সাথে কথা বলার ব্যাপারেও জানিয়ে। এভাবে আরো অনেক দিন কেটে যায়। প্রায় 7 মাস পর আমি মায়ের কাছ থেকে জানতে পারি প্রমি প্রেগন্যান্ট। এখন থেকে সে বাপের বাড়িতেই থাকবে। বেশ অনেক দিনের বন্ধুত্ব থাকায় প্রমিকে কংগ্রাচুলেট করতে ওই দিন বিকেলে আমি আর আমার মা ওদের বাড়ি যাই। কিন্তু ওখানে গিয়ে যা দেখি তা সবার চোখের পানি এনে দিয়েছিল। সেই পুরনো প্রমিকে আর চেনাই যাচ্ছিল না। চোখের নিচে কালো দাগ পড়ে গিয়েছে আর জীর্ণ শীর্ণ শরীর। ওকে দেখে প্রচন্ড রকমের অসুস্থ মনে হচ্ছিল। আন্টিকে ওর এরকম আচরণ বা এরকম অবস্থার কথা জিজ্ঞেস করলে তিনি বলেন প্রমি প্রায় 3-4 মাস ধরে অসুস্থ। অনেক ডাক্তার দেখিয়েছে কিন্তু কেউ সেভাবে কিছু বলতে পারে না। হয়তো প্রেগন্যান্সির জন্য এরকম হতে পারে। কিন্তু সত্যি বলতে প্রমির অবস্থা নিজের চোখে বিশ্বাস করার মতো ছিল না। মনের গভীরে এক প্রকার দুঃখ নিয়ে আমরা সেদিন ওদের বাড়ি থেকে চলে আসি। এর ঠিক 3 দিন পর আমি আর আমার মা আবারও প্রমিদের বাসায় যাই। কিন্তু প্রমির অবস্থা দেখে এবার আরো বেশি চমকে উঠি। সবচেয়ে বেশি অবাক করা বিষয় হলো মাত্র 3 দিনে ওর ওজন প্রায় 2.5 কেজি কমে গিয়েছে। চোখের সামনে এমন দৃশ্য দেখে আমার মনে একটু সন্দেহ জাগতে থাকে। তাই প্রমির মাকে একজন ভালো হুজুর দেখাতে বলি। আমার কথা মতো আন্টি ওই দিন রাতেই মসজিদের ইমামকে ডেকে নিয়ে আসেন, কিন্তু সেই ইমাম সেভাবে কিছু জানাতে পারেননি। এর পরের দিন সকালে ঘটে এক অদ্ভুত ঘটনা। দীর্ঘ 7 মাস পর রাজীব বাড়ি ফিরে আসে। খবরটা এলাকায় ছড়িয়ে গেলে অনেক মানুষ রাজীবকে দেখার জন্য ওর বাড়িতে ভিড় করে। সে সময় এলাকার মানুষের মুখে শুধু একটাই প্রশ্ন, এতদিন কোথায় ছিল? তবে রাজীব এই প্রশ্নের উত্তর কাউকে দেয়নি। প্রাণের বন্ধুকে এতদিন পর দেখার জন্য আমি ছটফট করছিলাম। তাই দেরি না করে ওই দিন সকালেই আমি ওদের বাড়ি চলে যাই। ওখানে গিয়ে অনেকক্ষণ কথা হয়, কিন্তু ও এতদিন কোথায় ছিল বা কি করছিল সেটার উত্তর আমাকে ও বলছিল না। যাই হোক, ওই দিনের পর থেকে প্রায় প্রতিদিনই আমি রাজীবের সাথে দেখা করতে যেতাম। এমনই একদিন কথায় কথায় রাজীবকে আমি প্রমির প্রেগন্যান্সি আর অসুস্থতার ব্যাপারটা জানাই। ভেবেছিলাম কথাটা শুনে ও খুব কষ্ট পাবে, কিন্তু মুহূর্তে হওয়ার কারণে সেখানে পৌঁছতে খুব একটা দেরি হয়নি। ওখানে পৌঁছে দেখলাম আশ্রমের চারপাশে সেই তান্ত্রিকের কিছু চেলা ঘুরে বেড়াচ্ছে। রাজীব আমাকে রেখেই দৌড়ে ওদের কাছে গিয়ে কিছু একটা বলে ফিরে আসে। ও বলে ওরা কিছুক্ষণ অপেক্ষা করতে বলেছে, ওনার সময় হলে ডেকে নেবেন। আমরা বাইরে দাঁড়িয়ে কিছুক্ষণ অপেক্ষার পর একজন এসে রাজীবকে ডেকে নিয়ে যায়। আমিও পেছন পেছন হাঁটতে শুরু করলে বাকি লোকগুলো আমাকে থামিয়ে দেয়। প্রায় আধ ঘন্টা অপেক্ষার পর রাজীব সেই তান্ত্রিকের ঘর থেকে বিষণ্ণ আর মলিন মুখে বেরিয়ে আসে। কাছে গিয়ে কারণটা জিজ্ঞেস করতে ও বলল তান্ত্রিক সাহায্য করতে রাজি হয়নি। বাড়ি চল, সবটা বলছি। রাজীবকে নিয়ে বাড়ি ফেরার পর ও নিজে থেকেই একে একে আমাকে সবটা বলতে থাকে। সত্যি কথা বলতে ওর কথাগুলো শুনে আমি রীতিমতো চমকে উঠেছিলাম। ও বলল 7 মাস আগে যখন শেষবারের মতো তোর সাথে দেখা করেছিলাম তখন মাথায় শুধু একটা চিন্তায় ঘুরপাক খাচ্ছিল, আর সেটা হলো প্রতিশোধ। আমি প্রমিকে নিজের ছাড়া অন্য কারো হতে দিতে পারি না। আমি নিজের সহ্যের সীমা হারিয়ে ফেলেছিলাম। তাই ওই দিন রাতেই আমি কাউকে কিছু না বলে বাড়ি থেকে বেরিয়ে পড়ি। প্রথমে ভেবেছিলাম নিজের হাতে ওর স্বামীকে শেষ করে দেব, কিন্তু কোথায় কিভাবে করব কিছুই মাথায় আসছিল না। আর ঠিক সেই মুহূর্তে রাস্তার মাঝে আমাকে ছটফট করতে দেখে একজন লোক আমার দিকে এগিয়ে আসেন। অবাক করা বিষয়, তিনি ধীরে ধীরে আমার সাথে কথা বলে আমাকে শান্ত করে দেন। যেখানে আমি আমার পরিবারের সবার উপর ক্ষিপ্ত ছিলাম, বন্ধুদের সাথে কথা বলতে ভালো লাগছিল না, সেখানে একজন অপরিচিত ব্যক্তির 2-1টা কথায় আমি কেমন শান্ত হয়ে গেলাম। আমি কিছু না বলতেই তিনি বললেন, আমার মনে হচ্ছে তুমি অনেকটা মনের দুঃখে বাড়ি থেকে বেরিয়ে এসেছো। আমিও একদিন তোমার মতো বাড়ি ছেড়েছিলাম। জানি না কি তোমার দুঃখ, তবে আমার দুঃখের কথা তোমার সাথে শেয়ার করতে পারি। এই বলে তিনি নিজের দুঃখের কথাগুলো আমাকে বলতে শুরু করেন। ওনার কথা শেষ হলে একটা সময় আমিও নিজের ব্যাপারে সবটা বলতে থাকি, এমনকি প্রতিশোধের ব্যাপারেও বলে দেই। ঠিক
তখনই তিনি আমার কাঁধে হাত রেখে বলেন, চিন্তা করো না বন্ধু, আমি তোমাকে সাহায্য করব। আমার পরিচিত একজন সাধক আছে, তিনি সব কিছু করতে পারেন। আশা করি তোমার মনের ইচ্ছেও পূরণ করে দেবেন। মনের ভেতর প্রতিশোধের আগুন জ্বলতে থাকায় আমি 7-5 না ভেবে ওনার সাথে চলে যাই। আর সেদিন মধ্যরাতেই সেই তান্ত্রিকের সাথে আমার প্রথম পরিচয় হয়। লম্বা জটা মাথা চুল, বিশাল দড়ি, পরনে টকটকে লাল রঙের কাপড়, সাথে কপালে সিঁদুর টিকা। আমি কাছে গিয়ে কিছু বলার আগেই তিনি নিজে থেকে একের পর এক আমাকে আমার সমস্যাগুলোই বলতে থাকেন। আমি অবাক হয়ে তার পায়ে পড়ে যাই আমাকে সাহায্য করার জন্য। তিনি আমাকে বলেন, তোকে আমি সাহায্য করতে পারি, তবে আমার কিছু জিনিসের প্রয়োজন। যেমন যার ওপর তুই প্রতিশোধ নিতে চাস তার পরনের ব্যবহারকৃত কিছু জিনিস, জোড়া কবরের মাটি আর নদীর পানি প্রয়োজন। তুই নিজে যদি যোগ্য করে প্রতিশোধ নিস তাহলে সফল হবার সম্ভাবনা সবচেয়ে বেশি। তবে এখানেও একটি শর্ত আছে, যতদিন না কাজ শেষ হবে তুই কারো সাথে কোনো রকম যোগাযোগ করতে পারবি না। তান্ত্রিকের বলা সবকিছুই নিয়ে আসা আমার পক্ষে সম্ভব ছিল, আর সে সময় প্রতিশোধ ছাড়া অন্য কিছু আমি ভাবতে পারছিলাম না। তাই যজ্ঞের ব্যাপারে আমি রাজি হয়ে যাই। সেই রাতেই সব জিনিসপত্র জোগাড়ের জন্য আমি আবার বাড়িতে ফিরে আসি। আমার কাছে প্রমির উপহার দেয়া এবং ব্যবহার করা কয়েকটা জিনিস ছিল, আর সেগুলো নিয়েই আমি সরাসরি কবরস্থানে চলে যাই। ওখানে গিয়ে জোড়া কবর থেকে মাটি নিয়ে চলে যাই নদীর পাড়ে। এতক্ষণ কোনো সমস্যা না দেখা দিলেও নদীর পানি নিয়ে তান্ত্রিকের আশ্রমে ফিরে আসার সময় ঘটে এক অদ্ভুত ঘটনা। বারবার আমার মনে হচ্ছিল আমার পেছনে কেউ একজন আসছে, কিন্তু পেছনে তাকিয়ে কাউকেই দেখতে পাইনি। কিছু দূর এগোনোর পর আমার মনে হচ্ছিল আশপাশ থেকে নূপুরের শব্দ আসছে, কিন্তু এবারও কাউকে দেখতে পাইনি। আমি যখন আশ্রমের খুব কাছে, তখন আমার মনে হচ্ছিল আমার মা আর প্রমি দুজন একসাথে আমাকে পেছন থেকে ডাকছে। আমি প্রথমে প্রচন্ড রকমের অবাক হয়ে যাই, মা এখানে আসবে কি করে, আর প্রমি তখন ঢাকায় থাকে। ওরা দ্বিতীয়বার আমাকে ডাক দেওয়ার পর যেই না আমি পিছন ঘুরে তাকাবো, ঠিক তখনই সামনে থেকে একজন আমার মাথায় হাত রেখে পেছনে ঘুরতে বাধা দিল। আমি সামনের দিকে চোখ তুলে তাকাতেই দেখি এটা সেই লোকটা যিনি আমাকে তান্ত্রিকের সাথে পরিচয় করিয়েছেন। আমি তাকে দেখে এক প্রকার হকচকিয়ে গিয়েছিলাম, কারণ আমি যখন সামনে তাকিয়ে হাঁটছিলাম তখন পুরো রাস্তা ফাঁকা ছিল, চাঁদের আলোয় চারিদিক স্পষ্টভাবে দেখা যাচ্ছিল। তাহলে মাত্র কয়েক সেকেন্ডের ব্যবধানে ইনি কোথা থেকে এসে হাজির হলেন? আমি ওনাকে কিছু বলার আগেই তিনি বললেন, পেছনে তাকিও না, তোমার প্রতিশোধ চাই না? প্রতিশোধ? যদি সত্যি প্রতিশোধ নিতে চাও তাহলে পেছনে না তাকিয়ে সোজা আশ্রমে চলে যাও। প্রথমে আমার মা আর প্রমির কণ্ঠ শুনে মনটা ঠান্ডা হয়ে গিয়েছিল, কিন্তু প্রতিশোধের কথা মাথায় আসতেই আবারও সবটা কেমন গুলিয়ে গেল। আর আমাকে সামনে এগোতে বলে সেই লোকটা কোথায় যেন হারিয়ে গেল, কিন্তু স্পষ্ট শুনতে পাচ্ছিলাম হাওয়ায় ভেসে ভেসে ওনার কণ্ঠস্বর আমার কানে পৌঁছচ্ছে, সামনে এগিয়ে যাও, পেছনে তাকাবে না কিন্তু। সত্যি কথা বলতে তখন আমার মধ্যে একটা ঘোর কাজ করছিল। খুব ক্লান্ত লাগছিল নিজেকে, তাই ওনার হুট করে গায়েব হয়ে যাওয়াটা আমার মাথায় আসেনি। ওনার কথা মতো কিছু দূর এগোনোর পর আবারও সেই ডাক, পেছন থেকে মা আর প্রমি আমার নাম ধরে অনবরত ডেকেই চলেছে। একটা সময় আর সহ্য করতে না পেরে আমি দৌড় দেই আর আশ্রমের সামনে গিয়ে পড়ে যাই। এরপর আমার আর কিছু মনে নেই। আমার যখন জ্ঞান ফেরে তখন ছিল সকাল। চোখ খুলতেই দেখি তান্ত্রিকের চেলাগুলো আমাকে চারপাশে একটা গণ্ডি তৈরি করে বসে আছে। আমি উঠে বসতেই পেছন থেকে তান্ত্রিক বলে উঠল, প্রথম কাজে তুই সফল হয়েছিস, আজ থেকে তোর আসল কাজ শুরু। ওই দিনের পর থেকে আমাকে আগুনের সামনে বসিয়ে বিভিন্ন যজ্ঞ করানো হতো। যজ্ঞ শেষে প্রমির ব্যবহৃত জিনিস আর জোড়া কবরের মাটি দিয়ে একটা পুতুল বানানো হতো। পুতুলটা একদিনে বানানো হয়নি, প্রায় 27 দিন সময় নিয়ে তান্ত্রিক পুতুলটা বানায়। আর 28 দিন রাতে একজন সদ্য প্রয়াত লোকের কাফনের কাপড় থেকে লম্বা একটা অংশ কেটে নিয়ে আসতে বলে আমাকে। এরকম কাউকে কোথায় পাওয়া যাবে সেই ঠিকানা তান্ত্রিক আগেই জানিয়ে রেখেছিল, তাই আমিও ছদ্মবেশে সেই জায়গায় পৌঁছে যাই আর রাতে লাশ পাহারা দেওয়ার দায়িত্ব নিয়ে নেই। অপরিচিত হবার কারণে কয়েকটা ব্যাপার নিয়ে সন্দেহ করলেও আমি কাজটা করতে সফল হই। পরের দিন যজ্ঞের কাজটা বন্ধ ছিল। ওই দিন রাতে ঘুমানোর পর আমি এক অদ্ভুত স্বপ্ন দেখি। আমি দেখলাম বেশ সুদর্শন একজন পুরুষ আমার কাছে এসে বলছে, কাজটা তুমি একদমই ঠিক করনি, আর এখানে যে কাজটা করছো সেটাও একদমই ঠিক করছো না।
এর জন্য ইহকাল এবং পরকালে তোমাকে চরম শাস্তি ভোগ করতে হবে। যদি পারো তাহলে কাফনের কাপড়টা ফেরত দিয়ে এসো। এটা বলার সাথে সাথেই আমি লাফ দিয়ে ঘুম থেকে উঠে পড়ি। স্বপ্নের ব্যাপারে তান্ত্রিককে জানালে সে বলে, চিন্তার কিছু নেই। কিন্তু পরক্ষণেই তিনি নিজেই তাড়াহুড়া করতে থাকেন পুতুলের কাজ সম্পন্ন করার জন্য। তিনি একে একে সবাইকে উঠিয়ে মন্ত্র পড়তে বলেন আর সবার মাঝে একটা পেন্টাগন আঁকিয়ে আগুন জ্বালিয়ে পুতুলটাকে মাঝখানে রাখেন। এরপর তিনি সেই কাফনের কাপড়টা দিয়ে সেটাকে মন্ত্র পড়তে পড়তে ফুঁদতে থাকেন এবং দড়ির মতো ব্যবহার করে সেটাকে পুতুলের সাথে বেঁধে দেন। আমি দূরে দাঁড়িয়ে স্পষ্ট দেখতে পাচ্ছিলাম মন্ত্র শেষ হবার সাথে সাথে পেন্টাগনের মাঝখানে থাকা আগুনের শিখা দ্বিগুণ উচ্চতায় উঠে যাচ্ছিল। কিছুক্ষণ পর তান্ত্রিক আমাকে কাছে ডেকে বলেন, পুতুলের কাজ সম্পূর্ণ হয়েছে, খুব দ্রুতই তোর প্রতিশোধের কাজটাও সম্পূর্ণ হয়ে যাবে। ওই দিনের পর পুতুলটার সাথে কি হয়েছিল বা আরো কি কি করা হয়েছিল সেটা আমার জানা নেই। এতদিন আমি বাড়ি ফিরে আসতে পারিনি, কারণ আমার ভালো লাগছিল না, তাই ফিরিনি। তবে সে সময় আমি মাঝে মাঝে স্বপ্ন দেখতাম প্রমির স্বামী কোনোভাবে কষ্ট পাচ্ছে। ব্যাপারগুলো আমার কাছে বেশ ভালো লাগছিল। তবে তখন আমার খেয়াল ছিল না এই যজ্ঞের কারণে প্রমিও কষ্ট পাবে। প্রতিশোধের সবটাই ভালোভাবে চলছে দেখে একটা সময় বাড়ির লোকের কথা ভেবে খুব মন খারাপ হচ্ছিল, তাই ফিরে এসেছি। কিন্তু প্রমিকে দেখে আজ আমি নিজেকে ধরে রাখতে পারিনি। আমি যখন তান্ত্রিকের কাছে সাহায্যের জন্য গেলাম তখন সে বলল, এটা সম্ভব নয়, এই কাজটা একবার শুরু হয়ে গেলে আর বন্ধ করার ক্ষমতা কারো নেই। আমি অনেকবার তাকে অনুরোধ করেছি, কিন্তু কাজ হয়নি। এটা ছিল দীর্ঘ 7 মাসে কাটানো রাজীবের দিনগুলোর কথা। ওই রাতে আমি রাজীবের বাড়িতেই থেকে যাই। সত্যি বলতে কিছু বলার মতো ভাষা আমার ছিল না। যা হোক, পরদিন সকালে নিজেদের মধ্যে কথা বলে আবারও সেই আশ্রমে যাই তান্ত্রিকের সাথে কথা বলতে। প্রায় 2.5 ঘন্টা অপেক্ষা করে তান্ত্রিকের সাথে কথা বলার সুযোগ হলেও এবারও কোনো লাভ হবে না। একটা উপায়ের কথা বলে দেয়, আর সেটা হলো কালো জাদু করা পুতুলটা নদীর পানিতে ফেলে দিয়ে আসা হয়েছে। যদি ওই পুতুলটা কোনোভাবে খুঁজে নিয়ে আসা যায় তাহলেই শুধুমাত্র একটা সমাধান করা সম্ভব। কিন্তু আমাদের জন্য সেই পুতুলটা খুঁজে বের করা অসম্ভব। স্রোতের টানে কোথায় হারিয়ে গিয়েছে সেটা কেউ জানে না। এদিকে দিন দিন প্রমির অবস্থা আরো খারাপ হতে থাকে। ডাক্তারের কাছে নিয়ে যাওয়ার পর সব ধরনের চেক আপ করে ডাক্তার স্পষ্টভাবে বলে দেন, যদি প্রমির শারীরিক অবস্থা এরকমই থেকে যায় তাহলে বাচ্চাটাকে আর বাঁচানো সম্ভব হবে না। তাই আমি আর রাজীব হন্যে হয়ে হুজুরের খোঁজ করতে থাকি, কারণ এবার ধর্মের উপর বিশ্বাস রাখা ছাড়া আর কোনো উপায় ছিল না। হয়তো আমাদের চেষ্টার কারণে আল্লাহ আমাদের একটা সুযোগ করে দিয়েছিলেন। সৌভাগ্যবশত কুমিল্লা শহরেই আমরা একজন হুজুরের খোঁজ পাই। তার কাছে গিয়ে পুরো ঘটনা বলার পর তিনি অবাক হয়ে যান, কারণ একজনের ক্ষতি করার জন্য যে ব্যক্তি তান্ত্রিকের সাথে নিজেই যজ্ঞ করেছে সেই সমস্যার সমাধান খুঁজে বের করা খুবই কষ্টকর। তবুও তিনি আমাদের কাছ থেকে কিছুটা সময় চেয়ে নেন। 2 দিন পর তিনি আমাদের কাছে ফোন করে ওনার বাড়িতে ডাকেন। ওখানে বাড়িতে যাবার পর তিনি যা বলেন তা ছিল ভয়ঙ্কর। তিনি বলেন, রাজীব যে তান্ত্রিকের কাছে গিয়েছিল সে প্রচন্ড শক্তিশালী একজন। নিজের ক্ষমতা বৃদ্ধি করার জন্য কারো গর্ভে থাকা সন্তানের মৃত্যু ঘটানো তার জন্য জরুরি ছিল। তার সে পোষা কিছু জিনের মাধ্যমে রাজীব আর প্রমির খোঁজ পায়। আর যে রাতে রাজীব প্রতিশোধ নেবার জন্য বেরিয়েছিল সেই রাতে এক বদ জিনকে দিয়ে রাজীবকে বিভিন্নভাবে প্রভাবিত করে, অর্থাৎ ব্রেইন ওয়াশ করে তার আশ্রমে নিয়ে আসে এবং ওকে কাজে লাগিয়েই স্বার্থ সিদ্ধির কাজগুলো করিয়ে নেয়। তান্ত্রিক আগে থেকেই প্রমির গর্ভে সন্তান আসার আভাস পাচ্ছিল, তাই রাজীবকে অপেক্ষা করিয়ে 4 মাস পর্যন্ত যজ্ঞের কাজ করিয়েছে এবং 4র্থ মাসে পুতুলটা নদীতে ফেলে দিয়ে এসেছে। এছাড়াও আরো 2টো তাবিজ আছে, কিন্তু কোথায় আছে সেটা আমি বলতে পারি না। তাই এই সমস্যার সমাধান করা খুব কঠিন। হুজুরের কথাগুলো শুনে রাজীবের মাথায় যেন আকাশ ভেঙে পড়ে। নিজের ক্ষমতা বৃদ্ধির জন্য এতদিন তাকে ব্যবহার করা হয়েছে এবং 2 জন মানুষের মৃত্যু ডেকে নিয়ে আসা হয়েছে। ও নিজের ওপর খুব অনুতপ্ত ছিল সে সময়। এরপর আমি হুজুরকে অনেক রকম অনুরোধ করতে থাকি কোনো একটা রাস্তা বের করে দেবার জন্য। তিনি একটা রাস্তার কথা জানালেও সেটার কোনো নিশ্চয়তা ছিল না। তিনি মূলত কাঁটা দিয়ে কাঁটা তোলার কথা ভাবছিলেন, অর্থাৎ তিনি ব্ল্যাক ম্যাজিক দিয়ে ব্ল্যাক ম্যাজিক কাটাতে চাচ্ছিলেন। 2 দিন পর পূর্ণিমার রাত থাকার কারণে তিনি আমাদের দুজনকে প্রমির ব্যবহৃত জিনিস, জোড়া কবরের 1 মুঠো মাটি আর ওই নদীর পানি নিয়ে আসতে বলেন। হুজুরের কথা মতো 2 দিন পর পূর্ণিমার রাতে আমরা এলাকার কবরস্থানে যাই জোড়া কবরের মাঝখান থেকে মাটি নিয়ে আসার জন্য। ওখানে গিয়ে মাটি নেওয়া পর্যন্ত
পর্যন্ত কোনো সমস্যা না হলেও মূল সমস্যা শুরু হয় কবরস্থান থেকে বেরিয়ে আসার সময়। কবরস্থান থেকে বেরিয়ে আসার সময় গেটের পাশে একটা বিশাল পুকুর আছে। হঠাৎই মনে হলো পুকুরে কেউ যেন ঝাঁপ দিল, কিন্তু আমাদের আশেপাশে তো কেউ ছিল না। পেছনে ঘুরে তাকানোর আগ মুহূর্তে মনে হলো কেউ যেন আমাদের কাঁধে হাত রেখে একটা নিঃশ্বাস ছাড়লো, খুব ঠান্ডা একটা বাতাসের মতো। আমি পেছনে তাকানোর আগেই রাজীব পেছনে তাকিয়ে শক খেয়ে গিয়েছিল। আমি ওর মুখের দিকে তাকিয়েই দেখি ওর পুরো মুখ লাল হয়ে আছে, ঘাম ঝরছে, সাথে চোখগুলো বড় বড় করে কিছু একটার দিকে প্রচন্ড ভয় আর আতঙ্ক নিয়ে তাকিয়ে আছে। আমি পেছনে ফিরে তাকানোর পর যা দেখলাম তা বর্ণনাতীত। আমি তাকিয়ে দেখি প্রায় 9 থেকে 10 ফুট লম্বা একটা কালো ছায়া আমার পেছনে দাঁড়িয়ে আছে। ওটা দেখতে একদম মানুষের আকৃতির হলেও কোনো অঙ্গ প্রত্যঙ্গ স্পষ্টভাবে দৃশ্যমান ছিল না। ওই জিনিসটাকে দেখার পর আমাদের দুজনেরই নড়াচড়া বন্ধ হয়ে গিয়েছিল। আমরা কিছু বলার শক্তিও পাচ্ছিলাম না। ঠিক এই সময় অবয়বটা আমাদের দিকে এগিয়ে এসে বলল, যত চেষ্টাই করিস না কেন কোনো লাভ হবে না, তান্ত্রিক কখনোই তোদের সফল হতে দেবে না। এরপর ওই অবয়বটা আমার দিকে মাথাটা ঘুরিয়ে এসে বলল, শুধু শুধু নিজের জীবনটা শেষ করে দিতে চাইছিস? যার সমস্যা তাকেই মেটাতে দে, তুই তো বাইরের লোক। জীবন বাঁচাতে চাইলে এখান থেকে সরে যা। এটা বলেই অবয়বটা আমার চোখের সামনে থেকে কয়েক সেকেন্ডের মধ্যে ঘন অন্ধকারে মিলিয়ে গেল। ঠিক তখনই আমরা আমাদের বাক শক্তি আর হাঁটার শক্তি ফিরে পাই এবং আর এক মুহূর্ত ওখানে দেরি না করে দৌড়ে নদীর পাড়ে গিয়ে পানি সংগ্রহ করি আর হুজুরের বাড়িতে চলে যাই। হুজুর আমাদের কাছ থেকে জিনিসগুলো নিয়ে একে একে কাজ শুরু করেন এবং বলেন 3 দিনের মধ্যে প্রমি সুস্থ হতে শুরু করবে। হুজুরের কথায় আমরা বেশ আশায় আশায় দিন কাটাতে থাকি এবং আমার মাকে দিয়ে প্রতিদিনই প্রমির খোঁজ নিতে থাকি। ঠিক 3 দিন পর খবর পাই অন্যান্য দিনের তুলনায় প্রমি সুস্থ বোধ করছে। এভাবে 2 দিন বেশ ভালোভাবে কাটলেও 3 দিনের দিন শুরু হয় নতুন ঝামেলা। 3য় দিন রাতে এক অদ্ভুত স্বপ্ন দেখি আমি দেখি কবরস্থানের ভেতর যে অদ্ভুত কালো অবয়বটা দেখা দিয়েছিল সে কাকে যেন বেধড়ক মারধর করছে। দূর থেকে ব্যাপারটা আমার কাছে ঝাপসা লাগছিল। আমি কাছে যাওয়ার আগেই কয়েক সেকেন্ডের মধ্যে জিনিসটা আমার কাছে এসে বলে, তোকে না বলেছিলাম এই সব কিছু থেকে নিজেকে সরিয়ে রাখতে? এখনো সময় আছে, যদি না চাস তাহলে হয়তো 4টা প্রাণ চলে যাবে। এটা শোনার পরেই আমার ঘুমটা ভেঙে যায়। উঠে দেখি তখন সকাল হয়ে গিয়েছে। আমি যেই না আবার ঘুমানোর প্রস্তুতি নেব ঠিক সেই সময় খবর আসে প্রমি প্রচন্ড অসুস্থ হয়ে পড়েছে আর তাকে ইমিডিয়েটলি হাসপাতালে নিয়ে যাওয়া হচ্ছে। আমি রীতিমতো অবাক হয়ে যাচ্ছিলাম। এই তো হুজুর রুকাইয়া কাজ করছিল, তাহলে এরকম হলো কেন? আর আমি এই স্বপ্নটা দেখার পরপরই এমন খবর কেন পেলাম? এরকম আরো অনেক প্রশ্ন মনে জাগতে থাকে। তাই আমি রাজীবকে ফোন করে সবটা জানাই আর ওকে নিয়ে সকালেই হুজুরের বাড়িতে চলে যাই। গিয়ে যা দেখলাম এবং শুনলাম তা গা শিউরে ওঠার মতো। আমরা গিয়ে দেখি হুজুরের পুরো বাড়ি লন্ডভন্ড হয়ে আছে আর পুরো চোখ মুখ লাল হয়ে আছে। তাকে এই সব কিছুর কারণ জিজ্ঞেস করলে তিনি বলেন, আজ ফজরের আজানের আগে এক বিশাল আকৃতির কালো অবয়ব আমার ঘরে এসে আমার রুমে থেকে টেনে তোলে এবং সরাসরি প্রমিকে সাহায্য করার থেকে বিরত থাকতে বলে। আমি ব্যাপারটা বুঝতে পেরে ওর সাথে তর্কে জড়িয়ে পড়ি আর মুহূর্তের মধ্যে আমার চোখের সামনে যেন ঘূর্ণিঝড় হয়ে যায় আর সবকিছু লন্ডভন্ড করে রেখে যায়। আমি প্রথমে ওর ক্ষমতার আন্দাজ করতে পারিনি, কিন্তু এখন বুঝতে পারি এটা অনেক শক্তিশালী একজন। তোমরা যত তাড়াতাড়ি সম্ভব আরো ভালো কারোর সাথে যোগাযোগ করো, না হলে অনেক বিপদে পড়তে পারো। আর আমার পক্ষে এটা সমাধান করা সম্ভব নয়। এরপর আবার সেই হুজুরের বাড়ি থেকে চলে আসি আমরা। বাড়ি ফেরার সময় মায়ের কাছ থেকে ফোন করে জানতে পারি প্রমির বাচ্চাটা আর নেই। গতকাল রাতেই নাকি সে মারা গিয়েছে। খবরটা পাওয়ার পর কারোরই মনের অবস্থা ঠিক ছিল না। সেই মুহূর্তে কি করব ভেবে না পেয়ে আবারও আমরা সেই তান্ত্রিকের আশ্রমে যাই তাকে টাকার অফার দিতে। আমাদের তখন মূল লক্ষ্য ছিল প্রমিকে বাঁচানো। যদি কোনোভাবে টাকা দিয়ে তান্ত্রিককে রাজি করানো যায়, কারণ এখন তো বাচ্চাটা মারা গিয়েছে, তার তো স্বার্থ সিদ্ধি হয়েছে। কিন্তু আমরা পারিনি। তান্ত্রিক কোনোভাবেই কোনো কিছুতেই রাজি হচ্ছিল না। একটা সময় আমরা সব আশা ছেড়ে দিয়েছিলাম, কিন্তু মহান আল্লাহ আবারও আমাদের সহায় হন। একদিন পরেই আমরা এক মহিলা তান্ত্রিকের খোঁজ পাই। মহিলা তান্ত্রিকের ঠিকানাটা ছিল কুমিল্লা জেলার চান্দিনা থানার ভেতর। তবে তিনি একজন হিন্দু ধর্মাবলম্বী ছিলেন।
হুজুরের সূত্র ধরে আমরাও কাঁটা দিয়ে কাঁটা তোলার চেষ্টা করেছিলাম। এলাকার অনেকের কাছে শুনেছি তিনি তন্ত্রবিদ্যায় বেশ পারদর্শী। আমরা অনেকভাবেই অনেক প্রতিকূল পরিবেশ কাটিয়ে মহিলা তান্ত্রিকের সাথে কথা বলার সুযোগ পাই। তিনি আমাদের সব কথা শুনে 51 টাকা হাদিয়া সামনে একটা থালায় রেখে বাইরে যেতে বলেন। আমরা বাইরে গিয়ে কিছুক্ষণ অপেক্ষার পর তিনি আমাদের ভেতরে ডাকেন। ভেতরে যাবার পর তিনি এমন কিছু চাঞ্চল্যকর তথ্য দেন যা শুনে আমরা দুজনেই বাকরুদ্ধ হয়ে গিয়েছিলাম। তিনি বলেন, রাজীবের মূল লক্ষ্য ছিল প্রমীর স্বামীর মৃত্যু ঘটানো আর প্রমীর সামান্য ক্ষতি করা, কিন্তু ওই তান্ত্রিক রাজীবের এই প্রতিশোধের সুযোগ নিয়ে সেই চুলোর মাটির নিচে, যেটা ওই তান্ত্রিক নিজের পোষা জিন দিয়ে রেখে আসছিল। তাই দেরি না করে কাল সকালের মধ্যে তাবিজগুলো খুঁজে আমার কাছে নিয়ে এসো। আমরা সেই তান্ত্রিকের কথা শুনে তখনই বেরিয়ে পড়ি। সত্যি বলতে ওনার প্রতিটা কথা অক্ষরে অক্ষরে মিলে যাচ্ছিল, কিন্তু ওই পেয়ারা গাছ থেকে তাবিজটা নামানোর পর আমি খুবই অসুস্থ বোধ করছিলাম। শরীরের কোনো শক্তি পাচ্ছিলাম না আর বমি বমি ভাব হচ্ছিল। অনেক দোয়া পড়ে ফুঁ দেওয়ার পর একটু সুস্থ হই। ওই রাতেই আমরা প্রমিদের বাড়ির রান্নাঘরে যাই তাবিজটা নিয়ে আসার জন্য। রান্নাঘরটা একটু দূরে হবার কারণে ধরা পড়ার সম্ভাবনা ছিল না, কিন্তু চুলোর ভেতর থেকে ছাই সরিয়ে মাটি খুঁড়ে যেই না তাবিজটা বের করতে যাব, ঠিক তখনই মনে হলো রান্নাঘরের বাইরে যেন তুফান উঠে গেছে। এখনই সবকিছু লন্ডভন্ড হয়ে যাবে। কিন্তু অবিশ্বাস্য হলেও সত্যি, বাতাসের কোনো ছোঁয়া আমাদের শরীরে তখন লাগছিল না। তাই আমরা ভয় না পেয়ে তাবিজটা তুলে ওখান থেকে দৌড় দেই। ওই দিন রাতে ঘুমানোর পর আবারও একটা স্বপ্ন দেখি, যেখানে ওই কালো অবয়বটা আবারও আমাদেরকে হত্যার হুমকি দেয় আর বেশ ভালোভাবেই শাসিয়ে যায়। কিন্তু ভুলের মাসুল তো গুনতেই হবে আর প্রমিকেও বাঁচাতে হবে। তাই সকালে আমরা সেই মহিলা তান্ত্রিকের কাছে যাই আর তাবিজগুলো দিয়ে আসি। তাবিজগুলো হাতে পাওয়ার পরেই তিনি কাজ শুরু করেন। আর সত্যি বলতে মায়ের কাছ থেকে খবর নিয়ে জানতে পারি প্রমি আস্তে আস্তে সুস্থ হয়ে উঠছে। তবে তখনও শঙ্কা ছিল। হুজুরের বেলায় তো এমনটাই বলা হয়েছিল, কিন্তু পরবর্তীতে একটা বিপদ ঘটেছে। এবারও এমনটা ঘটবে না তো? যাই হোক, মাঝখানে সবকিছু ঠিকঠাক চলছিল। এমনই একদিন সন্ধ্যায় আমি আমার রুমে বসে পড়ছিলাম। তখনই একটা বিষয় আমার মাথায় আসে আর আমাকে চিন্তায় ফেলে দেয়। আচ্ছা, আপনাদের কি মনে আছে আমরা যখন কবরস্থানে গিয়েছিলাম তখন ওই অবয়বটা আমাকে কি বলেছিল? সে বলেছিল যদি আমি প্রমিকে সাহায্য করি তাহলে 4 জনকে মরতে হবে। এখন প্রশ্ন হচ্ছে, মহিলা তান্ত্রিকের তথ্য অনুযায়ী প্রমির স্বামীর কোনো প্রকার কালজাদু করা হয়নি। তান্ত্রিক শুধুমাত্র প্রমি আর তার বাচ্চাকে জাদু করেছে, তাও আবার রাজীবের মাধ্যমে। যদি সাহায্য করার অপরাধে আমার মৃত্যু হয়, সেক্ষেত্রেও আমি হব তৃতীয় এবং শেষ ব্যক্তি। তাহলে এই চতুর্থ ব্যক্তিটাকে? কথাটা ভাবতে ভাবতেই আমার কাছে সেই তান্ত্রিকের ফোন আসে। তিনি বলেন পুতুলটা ছাড়াও প্রমিকে 2 নয় 3টে তাবিজ করা হয়েছে, যেটা কিনা তিনি তার জিনের মাধ্যমে প্রমিদের বাড়ির পাশের পুকুর থেকে খুঁজে পেয়েছেন এবং নষ্ট করে ফেলেছেন। এরপর তিনি আমাদের একটা সুসংবাদ দেন। তিনি বলেন জাদুর প্রভাব কেটে গিয়েছে, প্রমি আস্তে আস্তে সুস্থ হয়ে উঠবে। এই কথাটা আমার বুকে কতটা গভীরভাবে লেগেছে তা বলে বোঝাতে পারবো না। আমি এতটা খুশি আর আগে কখনো হয়নি। আমি সাথে সাথে রাজীবকে ফোন করে সবটা জানাই এবং খবরটা শুনে ও খুশিতে আত্মহারা হয়ে গিয়েছিল। ওই দিনই আমি প্রমিদের বাড়িতে যাই এবং প্রমির সাথে দেখা করে আসি। ওখানে গিয়ে ওর সাথে দেখা করে কলিজাটা ঠান্ডা হয়ে গিয়েছিল, কারণ ও আগে থেকে এখন অনেকটা সুস্থ। তবে খুশির মুহূর্তগুলো খুব বেশি দিনের জন্য আমাদের কাছে থাকেনি। প্রমি সুস্থ হবার ঠিক 3 দিন পর থেকেই রাজীব প্রচন্ড অসুস্থ হয়ে পড়ে। কোনো ডাক্তার, কবিরাজ, তান্ত্রিক কেউ ব্যাপারটা সুরাহা করতে পারছিল না। ঘটনা চলাকালীন এক রাতে আমার স্বপ্নে ওই তান্ত্রিক দেখা দেয়। সে প্রচন্ড রাগান্বিত কণ্ঠে বলতে থাকে, এক বন্ধুকে তো বাঁচিয়ে নিলি, আর এক বন্ধুকে কিভাবে বাঁচাবি? রাজীবকে তো মরতেই হবে, আর তোকেও আমি ছাড়বো না, কখনো না। স্বপ্নটা দেখে ঘুম ভেঙে যেতেই দেখি ফজরের আজান দিচ্ছে। স্বপ্ন দেখার পর সারাটা দিন বেশ ভালোভাবে কাটলেও ওইটা আমার জীবনের সবচেয়ে বেদনার দিন হয়ে থাকবে। ওই দিন বিকেলে খবর পাই আমার কলিজার বন্ধু রাজীব আর নেই, এই পৃথিবীতে নেই। খবরটা শুনে আমি জ্ঞান হারিয়ে ফেলি। বাড়ির লোকদের প্রাথমিক চিকিৎসার পর যখন আমার জ্ঞান ফেরে, তখন আমি কোনো কিছু না ভেবে রাজীবের বাড়ির দিকে দৌড় দেই। ওখানে গিয়ে যা দেখি এবং ওর পরিবারের মানুষদের কাছ থেকে যা শুনি তা ছিল রোমহর্ষক। আমি দেখি পুলিশ বাড়ির বাইরে দাঁড়িয়ে আছে, কাউকে ভেতরে যেতে দিচ্ছে না, এমনকি আমাকেও না। পরে রাজীবের বাবার কথায় আমাকে ঢুকতে দেয়। রাজীবকে দেখার সাহস আমার ছিল না, তাই ওর বাবার কাছে মূল ঘটনাটা জানতে চাই। তিনি বলেন রাজীব দুপুরে গোসল করার জন্য বাথরুমে গিয়েছিল,
কিন্তু দুপুর গড়িয়ে বিকেল হলেও ওর কোনো সারা শব্দ পাওয়া যাচ্ছিল না। প্রথমে ভেবেছিলাম অসুস্থতার কারণে অজ্ঞান হয়ে গিয়েছে, কিন্তু দরজা ভেঙে দেওয়ার পর দেখি রক্তাক্ত রাজীবের লাশ মেঝেতে পড়ে আছে। এরপর তিনি আর কিছু বলতে পারেননি। আমি অনেকটা সাহস জুগিয়ে ভেতরে যাবার পর দেখি রাজীবকে একটা চাদর দিয়ে ঢেকে দেওয়া হয়েছে, মেঝেতে শুইয়ে রাখা। আমি কাছে যেতেই একজন চাদর সরিয়ে দেওয়ার পর যা দেখলাম তা বর্ণনা করতে গিয়ে আমার শরীর শিউরে ওঠে। আমি দেখলাম ওর পুরো শরীরে আঁচড়ের দাগ আর গলায় 3টা আঙুলের মোটা ছাপ। এটা কোনো মানুষের পক্ষে করা সম্ভব নয়। বন জঙ্গলে বাঘ বা ভাল্লুক গাছে আঁচড় কাটলেও যেমন মোটা আর গভীর দাগ দেখা যায়, রাজীবের শরীরেও ঠিক তেমনটাই ছিল। ওই দিন পুলিশ ওর লাশটা পোস্টমর্টেমের জন্য নিয়ে যেতে চাইলেও ওর বাবা নিয়ে যেতে দেয়নি। এরপর একে একে ওর গোসল, জানাজা আর দাফন সম্পন্ন হয়। ঘটনার পর 1 সপ্তাহ আমি কারোর সাথে কথা বলতে পারিনি। রাজীবের শোকে আমি যেন পাথর হয়ে গিয়েছিলাম। ঠিক এমনই এক রাতে ঘুমানোর পর আমি স্বপ্নে দেখি রাজীব আমার কাছে এসেছে। সে বলছে, বন্ধু, মেয়েটিকে বাঁচাতে সাহায্য করার জন্য তোকে অসংখ্য ধন্যবাদ। ওকে কালো জাদু করার অপরাধে দুনিয়াতে যেমন শাস্তি পেয়েছি তেমনি এখনো পাচ্ছি। আর হ্যাঁ, তোর মনে একটা প্রশ্ন ছিল, সেই প্রশ্নের উত্তর দিতেই আমি এসেছি। তোর ভাবা সেই চতুর্থ ব্যক্তি আর কেউ নয়, ওটা আমি নিজেই। কিন্তু ঘটনাচক্রে আমি দ্বিতীয় এবং শেষ ব্যক্তি। ওই তান্ত্রিক শুধু প্রমি আর ওর সন্তানকেই নয়, ওদের মৃত্যু ঘটিয়ে ক্ষমতা লাভের পর আমাকেও মারতে চেয়েছিল। তাই আমাকে দিয়ে যজ্ঞ করানোর নামে সে আমাকে কালো জাদুতে বেঁধে ফেলেছিল। আর সেদিন বাথরুমে যাবার পর ওই কালো অবয়বটাই আমার এই অবস্থা করেছে। তুই ভালো থাকিস আর সবার খেয়াল রাখিস। ওরা কখনো তোর ক্ষতি করতে পারবে না, কারণ আমার সাথে সাথে সব জাদুর প্রভাব কেটে গিয়েছে। এটাই ছিল রাজীবের সাথে আমার শেষ দেখা এবং শেষ কথা। এই স্বপ্ন দেখে আমি নিজের চোখের পানি ধরে রাখতে পারিনি। কয়েকদিন পর আমি প্রমিদের বাড়িতে গিয়ে প্রমিকে শুরু থেকে শেষ পর্যন্ত সম্পূর্ণ ঘটনা খুলে বলি। ঘটনা শুনে অবাক হওয়া বা ইমোশনাল হওয়াই স্বাভাবিক। প্রমিও বেশ ইমোশনাল হয়ে পড়েছিল, কিন্তু তখনই রাজীবকে ক্ষমা করে আল্লাহর কাছে ওর জন্য দোয়া চেয়ে নেয়। রাজীব মারা যাবার 1 বছর পরেই আমি সৌদি আরব চলে আসি। তো এই ছিল বোরহান আহমেদ ভাইয়ের ঘটনা, এবং এটা একটা রোমহর্ষক ঘটনা। আশা করি ঘটনাটি আপনাদের ভালো লেগেছে। আমার মতে কালো জাদুর প্রভাব বা দুষ্টতান্ত্রিকের বিশ্বাস করলে তার ফল কি হতে পারে সেটা আলাদাভাবে বুঝিয়ে বলার প্রয়োজন নেই। আজ এ পর্যন্ত। আপনাদের সকলের প্রতি শ্রদ্ধা ও ভালোবাসা। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং মোস্ট ইম্পর্টেন্টলি ভূত.com-এর সাথে থাকবেন। আসসালামু আলাইকুম এই বলে রোমান তার লেখা শেষ করেছেন। থ্যাংক ইউ রাসেল ভাইয়া, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাকে আপনার স্টুডিওতে কথা বলতে দেওয়ার জন্য বা আমার সাথে ঘটে যাওয়া সেই ভয়ঙ্কর গল্পটি আপনার অডিয়েন্সদের সাথে শেয়ার করতে দেওয়ার জন্য। আমি চলে যাব সম্পূর্ণ ঘটনায়। তার আগে বলবো, যারা ভূত এফএম বা অর্থাৎ আজ রাসেল ভাইয়াকে ভালোবাসেন তাদেরকে বলবো সবাই আজ রাসেল ভাইয়ের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, কেননা আজ রাসেল ভাই প্রতিদিন এখন নতুন নতুন যারা ঘটনা পাঠাতে চায় ভয়েস মেইলে তাদেরকে অনেক সুযোগ দিচ্ছে যে তাদের সাথে ঘটে যাওয়া গল্পগুলো তার অডিয়েন্স শুনতে পারুক, এটার একটা সুযোগ দিয়েছে। তাই আপনারাও যদি ভয়ঙ্কর ইমেইল এপিসোড পাঠাতে চান তাহলে অবশ্যই আজ রাসেল ভাইয়ের সাথে যোগাযোগ করুন। যাই হোক, আমরা চলে যাব গল্পতে। একটা ভয়ঙ্কর গল্প রয়েছে আপনাদের জন্য, আমার গ্রামের পুরনো বাড়ি সম্পর্কে ঘটনা। তো ঘটনাটি শুরু করতে গেলে ঘটনাটি এমন হবে যে রুদ্র কলিকাতা থেকে এসেছে গ্রামের পুরনো বাড়িতে। তার দাদুর রেখে যাওয়া ঘড়ি বাড়িটা একদম নির্জন, পাশের কোনো ঘর নেই, শুধু বাঁশবাগান, ঝোপঝাড় আর সাপখোপের রাজত্ব। গল্পের শুরুতেই রুদ্রের দিদিমা বলে, তৃতীয় ঘরটা খালি রাখিস, ওটা কারু থাকার জায়গা নয়। রুদ্র হেসে দিয়ে উড়িয়ে দেয়, এই 2025 সালেও ভূত নিয়ে ভয় পাওয়া, এটা কি কোনো হাস্যকর বিষয় নয়? চলুন তারপরে কি হলো। রাত যখন একটা, রুদ্র বাড়ির 3 নম্বর ঘরে ঢুকে দেখে ঘরটা অদ্ভুত। সব ঘরে ঝুল জমে আছে মাকড়সার জাল, কিন্তু এই ঘর এত পরিষ্কার যেন কেউ প্রতিদিন ঝাড়ু দেয়। তবু সে ঘুমাতে যায় নিজের ঘরে। রাতে জানালার পাশে কারো যেন ছায়া দেখতে পায় সে।
ভেবেছিল গাছের ছায়া, কিন্তু গাছ তো অন্যদিকে। আচ্ছা, পরের দিন সকালে কি হলো জানেন? ঘরে একটা 15 আয়না পাওয়া যায়। আয়নার দিকে খোদাই করে লেখা আছে, আমি যা দেখাই তা সব সময় সত্যি নয়। রুদ্র আয়নায় নিজের মুখ দেখে, মুখটা তার, কিন্তু মুখের পিছনে আরো একটা মুখ, একটা কালো ছায়া দাঁড়িয়ে হাসছে। সে ঘুরে তাকায়, কিন্তু কিছুই নেই। আচ্ছা, তৃতীয় রাতে খোলা দরজা। হঠাৎ রাতের একটা শব্দ শুনে রুদ্র উঠে পড়লো এবং ঘরের দরজা খোলা। বাইরের বারান্দা দিয়ে ঠান্ডা বাতাস ঢুকছে। সে তৃতীয় ঘরের দিকে তাকায়। দরজা খোলা, ভিতরে আলো জ্বলছে, কিন্তু ওই তো আলো জ্বালায়নি, তাহলে এই আলো জ্বালালো কে? সে ধীরে ধীরে ঘরের দিকে এগোচ্ছে। আয়নার সামনের দিকে দাঁড়িয়ে কে যেন ফিস ফিস করে আমায় বলছে, আমার জায়গায় তুই থাকবি। রুদ্র চিৎকার করে পিছিয়ে আসে। পরের দিন রুদ্র সিদ্ধান্ত নেয় ও ঘরটা বন্ধ করবে। ঘরে গিয়ে দেখে আয়নাটা এবার ফাটল ধরা। ভিতর থেকে শব্দ আসছে, যেন কেউ গুনগুন করে গান গাইছে শিশুর গলায়। হঠাৎ একটা হাত বেরিয়ে আসে, এসে আয়নার ভিতর থেকে রুদ্র পড়ে যায় পিছনে। তবে সেটা কোনো হাত না, একটা ছায়া, যেটা মানুষের না, তবে মানুষের মতো। ছোট শীর্ণ রক্তমাখা দাঁত আর এক জোড়া লাল চোখ। দিদিমা অসুস্থ হয়ে যায়। রুদ্র ডাক্তার ডাকে, কিন্তু ডাক্তার আসে না। ঘড়ির কাঁটায় 3টা থেমে যায়। তৃতীয় ঘরের দরজা খোলা, আয়না নেই। আয়নার জায়গায় এখন একটা ফাঁকা গর্ত। মাটির নিচ থেকে কার যেন হাসি শোনা যায়। রুদ্র এবার আর দেরি না করে পালাতে চায়, কিন্তু বেরোনোর পথ খুঁজে পায় না। ঘরের দেওয়ালগুলো পাল্টে গেছে, সব দরজা ঘুরে দাঁড়ায় তৃতীয় ঘরের সামনে। শেষবার রুদ্র চিৎকার করে বলে, আমি কিছুই করিনি, আমিও ঘরে থাকিনি। একটা ফিসফিসে কণ্ঠ শুনতে পায়, তুই শুধু ঘরে থাকিসনি, তুই আয়নায় দেখেছিস, আর এখন তুই আমার জায়গায়। তার মানে রুদ্র যখন তার দিদিমা প্রথমে তাকে বলেছিল যে ওই ঘরটা আমাদের জন্য নয়, ওই ঘরটা স্পেশালি কারো জন্য। তো যাই হোক, এইরকম একটি ঘটনা আমাকে লিখেছিল রুদ্র সাহেব। তবে ঘটনাটি কেমন লেগেছে অবশ্যই জানাবেন। কিন্তু পরবর্তী যে ঘটনাটি রয়েছে, এই ঘটনা অত্যন্ত ভয়ঙ্কর এবং এই ঘটনাটি কালো জাদুর ঘটনা। চলুন একটি বিকল্প পদ্ধতির কালো জাদুর সম্পর্কে আমরা জেনে আসি। একটা ছেলে একটা মেয়েকে খুব ভালোবাসতো, নাম তার রিয়া, এবং সোহেল তাকে খুব একটা ভালোবাসতো না। কিন্তু একটা সময়ে এসে রিয়া তাকে অনেক বেশি ভালোবেসে ফেলে, এবং এই রিয়া সোহেলকে পাওয়ার জন্য সে অনেক চেষ্টা করে, কিন্তু সোহেল তাকে কোনোভাবেই ধরা দিচ্ছে না। তখন রিয়া সিদ্ধান্ত নিল, আমি একটা তার প্রতি কালো জাদু করব। কেননা কয়েকদিন ধরে সোহেল একটা মেয়ের সাথে চলাফেরা করছে, যা দেখে রিয়া কখনোই নিজেকে সামাল দিতে পারছিল না। তো হঠাৎ ওই মেয়েটি একটা তার বান্ধবীর কাছে কথা বলল যে আমি কিভাবে সোহেলকে আমার করে নিতে পারবো। তখন তার বান্ধবী তাকে বলে, উপায় একটা আছে, কিন্তু অনেক রিস্ক। তবুও রিয়া যেন হাল ছাড়তে পিছপা হলো না। তিনি বলছে, আমি যে কোনো কিছুর বিনিময়ে আমি সোহেলকে চাই। আচ্ছা ঠিক আছে, যেমন কথা তেমনই তার বান্ধবীর উত্তর যে বান্ধবী, তুই একটা কাজ করতে পারিস, তুই কালো জাদু করে দেখতে পারিস। কালো জাদু করলে তুই তাকে পাবি শিওর। তো যাই হোক, তিনি রিয়া সাহেব তার মেয়ে তার বান্ধবীকে বলল যে আমি কিভাবে এই কালো জাদু স্টার্ট করতে পারি, তুই আমাকে একটু হেল্প কর। কিন্তু তার বান্ধবী মায়া কোনোভাবেই তাকে হেল্প করতে চাচ্ছে না। তখন রিয়া বলল, তোকে আমাকে হেল্প করতে হবে না, আমি নিজেই খুঁজে নিব। তখন যায় পাগলা দাদুর বাসায়। আপনারা ইতিমধ্যে রাসেল ভাইয়ের কণ্ঠে শুনতে পেরেছেন পাগলা দাদুর কথা। এই পাগলা দাদু আপনার
খুবই একজন ভয়ঙ্কর তান্ত্রিক এবং তিনি কিন্তু কবিরাজিতে এক্সপার্ট ছিলেন। তিনি একদিন বিকেলবেলা উঠানে বসে থেকে ধ্যানে ছিলেন, তখন রিয়া গিয়েছেন তার কাছে এবং তাকে বলে যে, পাগলা দাদু, আমার এই একটা সমস্যা নিয়ে এসেছি, আমি তো একজনকে অনেক বেশি ভালোবাসি, তো সে আমাকে পাত্তা দিচ্ছে না এবং আমাকে ছাড়া সে অন্য একজনের পিছে ঘুরতেছে, যা আমার কাছে সহ্যনীয় নয়। তখন পাগলা দাদু তাকে বলল যে, ঠিক আছে, আমি এই বিষয়ে তার সঙ্গে কথা বলে দেখতে পারি। কিন্তু রিয়া বলছে, কথা না, আমি ডিরেক্ট তাকে আমার উপরে পেতে কি করতে পারি, আপনার সাহায্য কি পেতে পারি, আমাকে একটু সাহায্য করুন। তখন তখন তাকে ওই তান্ত্রিক পাগলা দাদু তাকে বিষয়টি খুলে বলল যে, তুমি আমার কাছে কেন এসেছো আর কি করতে চাও, আমাকে ক্লিয়ার করো। তখন রিয়া বলল, আমি কালো জাদু করতে চাই। তখন পাগলা দাদু থমকে গেলেন এবং তিনি বললেন, আমি তো অন্যায় কোনো কাজ করি না, আমার কাছে সবাই আসে যে আমি যারা বিপদে পড়ে এবং যারা কালো জাদুতে থাকে, আমি তাদের কালো জাদুকে কাটিয়ে দেওয়ার আপ্রাণ চেষ্টা করি, কিন্তু আমি তো কারো প্রতি কালো জাদু করি না। মা, তুমি ফিরে যাও, আমি পারবো না, তুমি তাকে সামনাসামনি বোঝাও। কিন্তু তারপরেও রিয়া যেন কোনোভাবে হাল ছাড়ছে না। তিনি ওখান থেকে চলে যায়। যাওয়ার পরে তান্ত্রিক কবিরের বাসায় তিনি গেলেন। রিয়া কিন্তু থাকতো, গল্পে বসার স্বার্থে বলে রাখি, রিয়া কিন্তু থাকতো ঢাকাতে এবং সেই রিয়া কিন্তু ঢাকা থেকে রংপুরে চলে যায় এবং রংপুরের রাজবাড়িতে গিয়ে তিনি আরো একটি কবিরাজের সন্ধান পায় এবং সেই কবিরাজের সঙ্গে তিনি কিন্তু কথা বলছেন এবং তিনি বলছেন যে, রিয়াজ মামা, আমার একটা উপকার করতে পারবেন? আমি একজনকে অনেক ভালোবাসি, সে তো আমাকে পাত্তা দিচ্ছে না, সে অন্য একজনের সাথে রিলেশনে আছে, আমি কিভাবে তাকে আমার করে নিতে পারি? তখন বললেন তান্ত্রিকটি বললেন, ঠিক আছে, আমি কালো জাদু করতে পারি, তবে আমার কিছু কিছু উপকরণ লাগবে, যেগুলো তুই দিতে পারবি? তখন তাকে বলেন রিয়া বলেন যে, হ্যাঁ, আমি দিতে পারবো। তখন তার কথা অনুযায়ী সবকিছু তিনি অ্যারেঞ্জ করেন এবং অনেক টাকার বিনিময়ে এই এই কালো জাদুর মতো ভয়ঙ্কর একটি ঘটনা তিনি করেছেন। তারপরে ঢাকা থেকে রিয়ামণি যখন রংপুর থেকে যখন রিয়ামণি ঢাকায় আসে, আসার পরে শুনে কালো জাদু করার কারণে তার প্রিয়তম সোহেল, তিনি কিন্তু তার কালো জাদুকে সহ্য করতে না পেরে তিনি কিন্তু সেখানেই ইন্তিকাল করেন। এখানে একজন মানুষকে পাওয়ার জন্য সে যে ভয়ঙ্কর একটি রূপ নিয়েছিলেন, যার কারণে তার এফোর্টে তার বয়ফ্রেন্ডটি মারা গেলেন। এখানে কিন্তু কালো জাদু খুবই একটা ভয়ঙ্কর বিষয়, কেউ কোনোদিন ভুল করেও এই কাজটি করতে যাবেন না, কারণ এটা সম্পূর্ণ ইসলাম পরিপন্থী। যাই হোক, ইতিমধ্যে আমি একটা ঘটনা আপনাদেরকে শোনালাম এবং আমি আপনাদেরকে বলতে চাই, যারা রাসেল ভাইয়ের ঘটনা পছন্দ করেন এবং ইমেইল এপিসোড পছন্দ করেন, তারা সবসময় রাসেল ভাইয়ের পাশে থাকবেন। এবং আপনারা জানেন, এই চ্যানেলের মাধ্যমে সর্বদাই নতুন নতুন ভূত FM পাবলিশ করা হয়, যেটা একদম বাছাইকৃত এবং যেগুলো কখনো আপনারা শোনেননি। বেস্ট ইমেইল গুলো এই টপ ভূত FM এর মাধ্যমে তুলে ধরা হয়। তাই আপনাদের কাছে রিকোয়েস্ট এবং আপনার অনুরোধ যে আপনারা এই চ্যানেলের সঙ্গে থাকবেন এবং এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। মাঘ মাসের মাঝামাঝি সময় প্রচন্ড শীতের কারণে একটু দেরি করে কাজে বের হতাম। জমিতে কাজ করার এক পর্যায়ে দেখতে পেলাম আমার স্ত্রী আমার দিকে দৌড়ে আসছে। তখন আমি এক অজানা আতঙ্ক নিয়ে তার দিকে এগিয়ে গেলাম। তখন তার কাছ থেকে জানতে পারি আমার বড় ভাইকে মার্ডার করা হয়েছে। অনেকদিন ধরে তাদের জমি নিয়ে দ্বন্দ্ব চলছিল, যার কারণে তাকে মার্ডার করা হয়েছে। তখন আর কিছু না ভেবে কাদা মাখার শরীর নিয়েই আমি রওনা হলাম শ্বশুর বাড়ির উদ্দেশ্যে। তখন যাতায়াতের একমাত্র উপায় ছিল নদীপথ। নদীপথে আমার শ্বশুর বাড়ি যেতে 2 ঘন্টার মতো সময় লাগে। সেখানে গিয়ে জানতে পারি লাশটি
পুলিশ নিয়ে গেছে পোস্টমর্টমের উদ্দেশ্যে। আমার শ্বশুর বৃদ্ধ ও তার পরিবারের অন্য কোনো সদস্য না থাকায় আমার শ্বশুর লাশটি আনতে আমাকে পাঠালো। তখন আমি ওই গ্রামের দুজন লোককে সাথে নিয়ে লাশটি আনতে গেলাম। স্থানীয় থানায় গিয়ে জানতে পারি লাশটি পোস্টমর্টমের উদ্দেশ্যে খুলনার কোনো এক সরকারি হাসপাতালে পাঠানো হয়েছে। তখন আমরা তিনজন খুলনার উদ্দেশ্যে যাত্রা শুরু করি। আগেই বলেছি, তখন যাতায়াতের একমাত্র উপায় ছিল নদীপথ। নদীপথে আমরা যখন হাসপাতালে পৌঁছাই তখন সন্ধ্যা হয়ে গিয়েছিল। হাসপাতালে গিয়ে জানতে পারি পোস্টমর্টম তখনও শেষ হয়নি। আমাদের আরো কয়েক ঘন্টা অপেক্ষা করতে বলা হয়। তখন আমরা লাশ কাটা ঘরের সামনে অপেক্ষা করতে থাকি। বসে থাকার এক পর্যায়ে লাশ কাটা ঘরের বারান্দায় আরো 3টি লাশ দেখতে পাই। লাশ 3টির ভেতর একটি লাশ ছিল একজন 20-22 বছরের এক মহিলার। লাশটি দেখে মনে হচ্ছিল ওই মহিলাকে হত্যা করা হয়েছে। অনিচ্ছা সত্ত্বেও বারবার লাশটির দিকে আমার দৃষ্টি যাচ্ছিল। হঠাৎ হঠাৎ মনে হলো আমার মনের ভেতর কেমন যেন একটা অস্বস্তি কাজ করছে। তখন আমি সেখান থেকে সরে হাসপাতালের ভেতরে গিয়ে বসি। তখন হাসপাতালের দেয়ালে থাকা ঘড়িতে দেখতে পাই রাত 1টা বাজে। দুজন পুলিশ এসে বলে, আপনাদের লাশের পোস্টমর্টম শেষ, আপনারা এখন আপনাদের লাশটি নিয়ে যেতে পারেন। তখন আমি বাইরে থেকে একটা ভ্যান নিয়ে এসে হাসপাতাল থেকে লাশটি বুঝে নিই। হাসপাতাল থেকে লাশটি নিয়ে আমাদের নদীঘাটে যেতে 10 মিনিট সময় লাগে। অনেক রাত হয়ে যাওয়ায় আমরা কোনো মাঝিকে খুঁজে পাই না, কিন্তু নদী ঘাটে আমরা একটা নৌকা বাঁধা দেখতে পাই। কোনো উপায় না পেয়ে ওই নৌকায় করে লাশটি নিয়ে যাবার সিদ্ধান্ত নেই। নৌকাটি আমাদের গাছের সাথে শিকল দিয়ে বাঁধা ছিল। আমরা তখন তালাটি ভাঙার চেষ্টা করি। তালা ভাঙার শব্দ শুনে একটা লোক চোর 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 বলে চিৎকার করে আমাদের দিকে এগিয়ে আসে। তার চিৎকার শুনে অন্য আরো একজন লোক নদীর ঘাটে এসে হাজির হয়। তখন তাদেরকে সব ঘটনা খুলে বলি। তখন চিৎকার করতে আসা লোকটি পরিচয় দেয় ওই নৌকার মাঝি। তখন আমরা তাকে অনুরোধ করি আমাদের এগিয়ে দিয়ে আসার জন্য, কিন্তু সে লাশটি দেখে আমাদের সাথে যেতে রাজি হয় না। আমরা তাকে দ্বিগুণ ভাড়া দিতে যাওয়ার পরেও সে আমাদের সাথে যেতে চায় না। তখন আমরা তাকে নৌকাটি দিতে অনুরোধ করি, কিন্তু সে নৌকা দিতেও রাজি হয় না। আমরা তাকে বলি সকালে আমরা তার নৌকা পৌঁছে দিয়ে যাব, তারপরেও সে রাজি হয় না। তখন মাঝির সাথে আসা অন্য লোকটি আমাদের অবস্থা দেখে তাদেরকে অনুরোধ করে আমাকে নৌকাটি দেবার জন্য। তার অনুরোধে মাঝি আমাদের নৌকাটি দিতে রাজি হন। তখন মাঝি নৌকার তালাটি খুলে দেয় এবং আমরা তার হাতে ভাড়ার টাকাটি দিয়ে লাশটি নৌকায় তুলে যাত্রা শুরু করি। আমরা যাত্রা শুরু করতে করতে রাত 2টা বেজে যায়। শীতকাল হওয়ায় সেদিন রাতে অনেক কুয়াশা পড়ে, তাই লাশের পাশে কোনো কিছুই দেখা যাচ্ছিল না। নৌকায় থাকা হারিকেনের হালকা আলোয় আমরা নদীর মাঝ দিয়ে যেতে থাকি। কিছু দূর যাবার পর আমার সাথে থাকা অন্য 2জন লোক নদীর তীরে নৌকা থামাতে বলে। তখন আমি কারণ জানতে চাইলে তারা বলে তারা এই লাশের সাথে যেতে পারবে না, তাই বাধ্য হয়ে আমার নদীর তীরে নৌকা থামাতে হলো। তখন তারা নৌকা থেকে নেমে গিয়ে আমাকে বলল নৌকা চালাতে, এবং তারা নদীর পাড় দিয়ে আমার পেছন পেছন হেঁটে আসতে শুরু করলো। তখন আমি লাশটাকে নিয়ে একাই নৌকা চালাতে শুরু করি এবং আমার পিছে পিছে নদীর পাড় দিয়ে হেঁটে আসতে থাকে তারা। কিছু সময় পর তারা আমাকে ডাক দিয়ে জানান দেয় আমরা পিছে পিছে আছি। কিছু সময় পর তারা আমাকে ডাকা বন্ধ করে দিল। তখন আমি তাদের নাম ধরে ডাকতে শুরু করি, কিন্তু কোনো সারা শব্দ নেই। তখন আমি নৌকা নদীর পাড়ে ফিরাই এবং তাদেরকে খুঁজতে শুরু করি, কিন্তু আশেপাশে কোথাও কাউকে খুঁজে পাই না। তাদের খুঁজে না পেয়ে আমি আবার নৌকার কাছে ফিরে আসি এবং আশেপাশে কোনো বাড়িঘর না থাকায় কি করব বুঝে উঠতে পারি না। তখন কিছু সময় নদীর পাড়ে বসে থাকি ও তাদের ফিরে আসার অপেক্ষা করতে থাকি। অনেকক্ষণ বসে থাকার পরও তারা ফিরে না আসায় আমি নৌকায় গিয়ে বসি ও নৌকা বাইতে শুরু করি। তখনও সব ঠিক ছিল। সমস্যা শুরু হলো কিছু যাওয়ার পর। আমার মনে হতে থাকলো নদীর পাড়ে প্রচন্ড ঝড় শুরু হয়েছে এবং গাছপালা নদীর ভেতরে ভেঙে পড়ছে।
কিন্তু অবাক করা বিষয় হলো আমাদের শরীরে একটুও বাতাস লাগছে না। তখন আমি হ্যারিকেনের আলোয় নদীর পাড় দেখার চেষ্টা করলাম এবং দেখতে পেলাম সবকিছু স্বাভাবিকই আছে এবং গাছপালা ভাঙার কোনো চিহ্ন ছিল না। তখন আমার ভয় লাগতে শুরু করে এবং আমি আমার জানা সকল দোয়া পড়তে পড়তে নৌকা চালাতে থাকি। এমন সময় একটা শব্দ আমার কানে আসতে লাগলো। আমার মনে হলো শব্দটি লাশের ভেতর থেকে আসছে এবং শব্দটি অনেকটা রেগে যাওয়া সাপের ফোঁস ফোঁস আওয়াজের মতো। আমি লাশের কাছে গিয়ে বিষয়টি নিশ্চিত হতে চাইলাম, কিন্তু যখন লাশের কাছে গেলাম তখন এই শব্দটা আর শুনতে পেলাম না। তখন অন্য একটা শব্দ আমার কানে আসতে লাগলো। এই শব্দটা ছিল নৌকা থেকে নদীতে ফোঁটায় ফোঁটায় কিছু একটা পড়ার শব্দ। তখন আমি হ্যারিকেনের হালকা আলোয় দেখার চেষ্টা করলাম এবং দেখতে পেলাম লাশ থেকে ফোঁটায় ফোঁটায় রক্ত পড়ছে নদীর পানিতে, যা ছিল অসম্ভব, কারণ মৃত্যুর 15 ঘন্টা পরে কোনো লাশ থেকে এত রক্ত বের হওয়া সম্ভব না। তখন আমরা দেখতে পেলাম, আমার ইচ্ছা হলো লাশের সাথে কোথা থেকে রক্তটি আসছে সেটা বোঝার জন্য তার গায়ের চাদর সরিয়ে দেখার সাহস যদিও আমার হলো না। তাই লাশের কাছ থেকে সরে এসে এবার নদীর পাড়ে গিয়ে, নদীর কাছে গিয়ে নৌকা চালাতে শুরু করি। তখন আর একটা সমস্যা শুরু হলো। যখন আমি নদীর পাড়ে অর্থাৎ নদীর পাড়ের কাছ দিয়ে নৌকা চালাচ্ছিলাম, তখন কোনো এক অদৃশ্য শক্তি নৌকাটিকে বারবার নদীর মাঝখানে টেনে নিয়ে যাচ্ছিল। তখন আমি অনেক কষ্ট করে নৌকাটি নদীর তীরে ফিরাই এবং নৌকা থেকে নেমে নৌকার এক প্রান্ত দড়িতে বেঁধে নৌকাটিকে টেনে সামনের দিকে নিয়ে আসতে থাকি। কিছু দূর যাবার পর আমি দিক হারিয়ে ফেলি। কোন দিক যাব বুঝতে পারছিলাম না। তাই নৌকাটিকে নদীর পাড়ে থাকা একটা গাছের সাথে বেঁধে অন্য একটা গাছের নিচে গিয়ে বসি। তখন আমার খুব ঘুম আসছিল, কিন্তু আমার ঘুমানোর সাহস হচ্ছিল না। দেখতে পাচ্ছিলাম, তাই আমি বারবার নদীর পানিতে মুখ ধুয়ে ঘুম ভাঙানোর চেষ্টা করছিলাম এবং কিছু সময় পর লাশের কাছে গিয়ে দেখছিলাম সব ঠিক আছে কিনা। আমি যতবারই লাশের কাছে যাচ্ছিলাম প্রতিবারই আগের মতো ফোঁস ফোঁস আওয়াজ শুনতে পাচ্ছিলাম এবং বারবার ভাবছিলাম সকাল কখন হবে। এমন সময় নদীর মাঝে দুটো আলো দেখতে পেলাম। একটু কাছে আসতেই দেখলাম দুজন লোক নৌকা নিয়ে এদিকেই আসছে। আমি তাদেরকে ডেকে সাহায্য চাইলাম, বললাম আমি দিক হারিয়ে ফেলেছি। তারা আমাকে দেখে নদীর তীরে নৌকা ভিড়িয়ে কাছে আসলো। তারা আমার নৌকায় লাশ দেখতে পেল এবং দুজন লোকের একজন আমাকে বলল, তুমি কি করে এখনো বেঁচে আছো? এখান দিয়ে কেউ রাতে একা গেলে সে আর বেঁচে ফিরতে পারে না। তখন অন্য লোকটি তাকে ধমক দিয়ে বলল, এইগুলো না বলে লোকটিকে আগে বাড়ি পৌঁছে দিয়ে আসি। তখন তারা লাশটি নিয়ে আমাকে বাড়ি পৌঁছে দেয়। বাড়ি ফিরে দেখি দুজন আমার বাড়িতে বসে আছে যারা লাশ আনতে আমার সাথে গিয়েছিল। এই সব ঘটনা আমি বাড়ির কাউকে বলিনি। লাশটি জানাজা ও দাফন করার পর আমি বাড়ি চলে আসি। এই ঘটনার পর থেকে আমি টানা 1 মাস কিছু খেতে পারতাম না। যাই খেতাম বমি হয়ে যেত। দিন দিন আমি শুকিয়ে যেতে থাকি এবং শরীরে হাড় ছাড়া মাংস ছিল না এবং অসুস্থ শরীর নিয়ে একদিন আমি লাশের পাশে থাকা গ্রামের খালার বাড়িতে যাই। খালা কেন জানি আমাকে দেখে কিছু একটা বুঝতে পারেন এবং আমাকে বারবার জিজ্ঞেস করতে থাকেন আমি ভয় পেয়েছি কিনা, আমার সাথে খারাপ কিছু ঘটেছে কিনা। আমি তখন তাকে সব ঘটনা খুলে বলি। সে তখন বাড়ি থেকে বেরিয়ে যায় এবং আমাকে বলে, যতক্ষণ না আমি বাড়ি ফিরে আসি তুই বাড়ি থেকে কোথাও যাবি না। তখন খালা ফকিরহাটে থাকা পরিচিত এক কবিরাজের কাছে যায়। সন্ধ্যার সময় খালা কবিরাজকে নিয়ে হাজির হয়। কবিরাজ আমাকে দেখেই কিছু না বলে পুকুর থেকে পিতলের বদনায় করে পানি নিয়ে আসেন। তারপর আমাকে উঠানের মাঝখানে বসিয়ে পুকুর থেকে আনা ঠান্ডা পানির বদনায় নল দিয়ে আমার মাথায় ঢালতে শুরু করেন। অবাক করা বিষয় হচ্ছে, আমার মাথায় যখন পুকুরের ঠান্ডা পানি ঢালছিল তখন আমার মনে হচ্ছিল আমার গায়ে প্রচন্ড গরম পানি ঢালা হচ্ছে এবং শরীর পুড়ে যাচ্ছে। পানি ঢালা শেষে কবিরাজ আমাকে বলল, যদি আর 2 দিন দেরি করতে তাহলে তোমাকে আর বাঁচানো সম্ভব হতো না। ওই দিনের পর থেকে আমি আস্তে আস্তে সুস্থ হয়ে যাই। এটাই ছিল আমার কাকার সাথে ঘটে যাওয়া ঘটনা। ঘটনাটি 100% সত্যি। আমরা এখন আমাদের একটা চমৎকার ঘটনায় যাব। আমাদের নতুন একজন অতিথি এসছেন তার কাছে, তারপরে তো বাবু হয়ে আছেন। সুতরাং আমি এটাই বলছি যে আপনাদের অপেক্ষা করতে হবে। আজকের এই ঘটনাটি চমৎকার একটি ঘটনা। আমরা চলে যাচ্ছি সেই ঘটনায়। যিনি ঘটনা বলবেন তিনি তার নাম, পরিচয়, কোথা থেকে এসছেন, সো আমরা সরাসরি। আসসালামু আলাইকুম। জি হ্যালো প্রথম দেখনার, আমি হারুন রশিদ, এসেছি 56তম এমবিবিএস ব্যাচ রাজশাহী মেডিকেল কলেজ থেকে। জি। আমার হোম ডিস্ট্রিক্ট সিরাজগঞ্জ জেলা। ওকে। আমি যে ঘটনাটি শেয়ার করব, ঘটনাটি আমাদের মেডিকেল কলেজে বর্তমান কর্মরত ডোম
তার কাছে শোনা ঘটনাটি ঘটেছিল তার দাদার সাথে। জি। তিনিও ছিলেন একজন পেশায় ডোম। আচ্ছা। ঘটনাটি 80-র দশকের। জি। রাজশাহী জেলার তানোর থানার জি। একটি গ্রামে জমি জমা সংক্রান্ত বিরোধ নিয়ে একজনের মাথায় আঘাত লেগে মৃত্যু হয়। স্বাভাবিকভাবে সেটা ময়নাতদন্ত করার জন্য রাজশাহী মেডিকেল কলেজে আনার ব্যবস্থা করা হয়। 80-র দশক বিধায় তখন গ্রাম অঞ্চলে একমাত্র বাহন ছিল গরুর গাড়ি। তো জেনারেলি সেটা গরুর গাড়িতে আনার ব্যবস্থা করা হয়। কোনো এক কারণে তাদের যাত্রা করতে প্রায় রাত হয়ে যায়। লাশের সাথে ছিলেন একজন চৌকিদার এবং গাড়োয়ান, জি। যারা পাশাপাশি বসেছিলেন। আচ্ছা। তারা যখন যাত্রা শুরু করলেন, কি 10-15 মিনিট ভালোই আগালেন আর জি। বিপত্তিটা ঘটলো একটা তেঁতুল গাছের নিচে, যা ছিল দুটি গ্রামের মাঝখানে এবং জনমানবশূন্য এলাকায়। সেখানে এসে গরুগুলো হঠাৎ থেমে গেল। তখন চালক, গাড়োয়ান আর কি, তিনি গরুগুলোকে মারতে থাকলেন সামনে আগানোর জন্য, কিন্তু গরুগুলো কিছুতে সামনে আগাচ্ছিল না। তখন চৌকিদার এবং গাড়োয়ান গরুগুলির চাকা কিছুটা আটকে গেছে কিনা তা পরীক্ষা করার জন্য পিছনে তাকালেন, কিন্তু পিছনে তাকে তারা যা দেখলেন তা দেখার জন্য তারা দুজনে কেউই প্রস্তুত ছিলেন না। আচ্ছা। তারা দেখলেন লাশটি তাদের দিকে মুখ করে বসে আছে। এটা দেখার পর তারা হতভম্ব হয়ে গেলেন এবং পাশের গ্রামের দিকে ছুটতে শুরু করলেন। ওকে। পাশের গ্রামে গিয়ে লোকজনকে জানালেন তাদের সাথে কি বিস্ময়কর ঘটনাটা ঘটে গেছে। জি জি। তখন গ্রামের লোকজন লাঠিসোঁটা মশাল নিয়ে সেই স্থানে আসলেন। এসে তা দেখলেন তা ছিল আরো ভয়াবহ। আচ্ছা। গরু দুটি মৃত অবস্থায় পড়ে আছে, হুম। আর লাশটি পুরো অবস্থায় শোয়ানো আছে। তারা আকস্মিকতার কারণে রাতে পাশের গ্রামে অবস্থান করলেন এবং পরদিন অনেকটি বাহনের মাধ্যমে লাশটি রাজশাহী মেডিকেল কলেজে আনার ব্যবস্থা করলেন। আচ্ছা। ঘটনাটা এখানে শেষ হয়ে গেলেই পারত, কিন্তু যা ঘটলো তা হচ্ছে আরো ভয়াবহ। চৌকিদার এবং গাড়োয়ান তার দুজনে মারাত্মক জ্বরে আক্রান্ত হলেন। জি। প্রায় 15 দিন ভোগার পরে চৌকিদারটি মারা গেলেন, আচ্ছা। কিন্তু গাড়োয়ানটি সুস্থ হয়ে গেলেন। মাঝে মাঝে তিনি স্বপ্ন দেখতে শুরু করলেন সেই লাশটিকে, যা বিভৎস হাসিতে তাকে বলছে, আমি তোর গাড়িতে আবার উঠতে চাই। আচ্ছা। এরপর চালকটি গাড়ি চালানো বাদ দিয়ে দেন। আচ্ছা। লাশটি রাজশাহী মেডিকেল কলেজ আনা হয় এবং ডোম সমাজে একটা প্রচলিত ধারণা আছে, জি। যে সকল লাশ এরকম শয়তান হয়ে যায় তাদের পায়ের গোড়ালিতে আর কি পেরেক ঢুকিয়ে দিলে এটা সবচেয়ে ভয়ঙ্কর পার্ট। হ্যাঁ। তারা নাকি আর শয়তানি করতে পারে না। জি। তো লাশটির সাথে তাই করা হয় এবং তার লাশটির দুই পায়ে পেরেক ঢুকিয়ে তার স্বজনদের মাঝে হস্তান্তর করা হয়। ব্রেক ঠুকে দেওয়া হয় পায়ের মধ্যে। হ্যাঁ, পায়ের গোড়ালিতে। আচ্ছা, পায়ের গোড়ালিতে। হ্যাঁ, দেওয়া হয়। এখানে আর কি আচ্ছা। ম্যালিউল আছে, আচ্ছা। ওকে। ওইখানে ঠুকে দেয়। ওকে, অনেক ধন্যবাদ। এমন একটি ঘটনা আমি আজকে আপনাদের সামনে উপস্থাপন করব। ঘটনাটির সময়কাল 1968 সালের দিকে, 68 বা 69 এমন একটা সময় আর কি, এক্সাক্ট সালটা বলতে পারছি, তবে এই 2 সালের মধ্যে কোন একটা হবে। ঘটনাটি আমার এক আঙ্কেল বলেছেন। ঘটনাটি যার সঙ্গে ঘটেছিল ওনার নাম হচ্ছে সনাতন ডাক্তার। ওনার নাম হচ্ছে সনাতন দা, তো সবাই তাকে সনাতন ডাক্তার নামে চিনতেন আর কি। আজকে রাজবাড়ী যে মাছ বাজার রয়েছে, মাছ বাজার মেইন যে বাজারটা রাজবাড়ী জেলা সদরের, তো ওই মাছ বাজারের ঠিক কাছেই একটা ছোট্ট টিনের একটা দোকান ছিল, মানে একটা ডিসপেন্সারি, হোমিওপ্যাথির একটা ডিসপেন্সারি ছিল। তো উনি এটা চালাতেন। আসলে ডাক্তার হিসাবে ওনার তেমন কোনো খ্যাতি ছিল না, রোগী টুগী খুব বেশি উনি পেতেন না, তবে ভালো মানুষ হিসাবে ওনার একটা বিশেষ খ্যাতি ছিল। সৎ, পরোপকারী, সহজ সরল মানুষ হিসাবে এবং নিরেট ভদ্রলোক বলতে যেটা বোঝায়, উনি তেমনই একজন মানুষ ছিলেন সনাতন ডাক্তার। কিন্তু রোগী ওরকম পেতেন না, ওরকম পরিচিত উনি ছিলেন না। টুকটাক আসতেন, ওনার বাড়ি ছিল রাজবাড়ির কুঠিপাচুরিয়া গ্রামে। তো ওনার একটা বাইসাইকেল ছিল, প্রতিদিন উনি আসতেন, এই প্রায় 10-12 কিলোমিটার পথ পাড়ি দিয়ে উনি আসতেন। আবার মাগরিবের পরপরই, কারণ তখনকার সময় কিন্তু এদিকে ইলেকট্রিসিটি অতটা ছিল না, থাকলেও খুব আর কি
ওই সময় সে মুক্তিযুদ্ধের আগে, তো এই জন্য সন্ধ্যার পরে মানুষজন ওই সময় থাকতো না ওইদিকে, এই জন্য উনি বাড়ি চলে যেতেন সাইকেল নিয়ে। আর ওনার দোকানেও একজন কম্পাউন্ডার ছিলেন, ওর বাড়ি রাজবাড়ির প্রপারেই, তবে সে এখন কোথায় আছে আমি জানি না, আমি তার কোন সন্ধান পাইনি। তার নাম ছিল আব্দুর রহিম, সে ওনার দোকানের কম্পাউন্ডার ছিলেন আর কি। তো যেটা করতেন, সনাতন ডাক্তারের ওই দোকানের চাবি থাকতো 2টা, তো উনি একটা চাবি নিয়ে চলে যেতেন, আর আব্দুর রহিম একটু পরে দোকান বন্ধ করে দিতেন, যেহেতু তার বাসা কাছেই, এই জন্য সে ওই দোকানটা পরে বন্ধ করে সে বাড়িতে যেত। তো একবার কি হয়েছে, শীতকালের সময় তো ঠিক মাগরিবের একটু আগ দিয়ে একজন লোক এসেছে, যে সনাতন ডাক্তারকে বলতেছেন, ডাক্তার সাহেব আমার বাড়িতে একটা রোগী আছে, চলেন আপনাকে একটু যেতে হবে কষ্ট করে। তো এখন উনি চিন্তা করছেন আর কিছুক্ষণ পরে মাগরিবের আজান দিবে, তো এখন যাব, আর ফিরতে ফিরতে যদি দেরি হয়ে যায়, তো উনি আসলে ওরকম আগ্রহ নাই। ওই লোকটা বলতেছেন যে না না আপনি চলেন, আমার বাসা কাছেই। যদিও ওই লোকটাকে উনি চেনেন না, তারপর চিন্তা করেন কাছে বাসা দিকে শুধু কতক্ষণ লাগবে, কই যেতে আধা ঘন্টা, আসতে আধা ঘন্টা। তো চিন্তা করেন আধা ঘন্টা দেরি, খুব বেশি দেরি না আর কি, আসতে পারবো। এখন ওনার সাথে মানে আর সাইকেল নেন নাই, উনি চিন্তা করছেন যে ওনার সাইকেলের আবার আজকে যে মানে যেটা সাধারণত কেউ বসতে পারে, ওনার ওইটা খুব নড়বড়ে ছিল। চিন্তা করেন যে এই লোকটাকে বসালে তো সাইকেলটা ভেঙে যেতে পারে, চিন্তা করেন সাইকেল দোকানেই থাক, আমি ওনাকে নিয়ে হাঁটতে থাকি, যেহেতু কাছেই বাড়ি। এখন এই যে হাঁটা শুরু করেছে, হাঁটছে, তো বলতেছে কি তোমার বাড়ি কোথায়, এই যে সামনে। তো সামনে সামনে করতে করতে বলে যাই, বলে তোমার বাড়ি কোথায়, বলে সোনাকান্দর গ্রাম। সোনাকান্দর গ্রাম কিন্তু যারা রাজবাড়ি শুনছেন, এখানে যদি আপনি সাইকেল চালিয়েও যান, ওখানে যেতে না হলে 15 থেকে 20 মিনিট লাগবে, আর পায়ে হেঁটে গেলে প্রায় 45 মিনিট 50 মিনিট সময় লাগবে। তো এখন হয়তোবা সাইকেলে বা এখন অটোতে গেলে খুব কাছেই, কিন্তু ওই সময় পায়ে হেঁটে যাওয়ার পথটা একটু দূরে ছিল। এখন বলে তোমার বাড়ি সোনাকান্দর গ্রামে, তো আমাকে আগের থেকে বলো নাই কেন? বলে যে যদি না আসতেন, এই ভয়ে বলি নাই। তো যাই হোক, উনি ওই বাড়িতে যান, গিয়ে রুগী দেখেন, রুগী দেখে ফিরতে ফিরতে ওনার দেরি হয়ে যায়। আর ওনার দেরি দেখে ওই ওনার দোকানের যে কম্পাউন্ডার আব্দুর রহিম, সে দোকান বন্ধ করে চলে গেছে। এখন উনি চিন্তা করছে, উনি এসে দেখেন দোকান বন্ধ, এখন ওনার সাইকেল তো দোকানের মধ্যে, এখন বাসায় যাবেন কিভাবে? তা উনি চিন্তা করেন কি আর করা, যেহেতু চলেই গেছে। তখনকার দিনে তো মোবাইল ফোন ছিল না, আর আব্দুর রহিমের বাড়ি আর একটা গ্রামে ছিল, এখন সেখানে গিয়ে তো চাবি আনা সম্ভব নয়, এমনিতে দেরি হয়ে গেল। চিন্তা করেন ঠিক আছে, হাঁটতে হাঁটতেই চলে যাবো আজকে। তো উনি ওই চিন্তা করে হাঁটা শুরু করেন, ওখান থেকে হাঁটা শুরু করেন। তো আজকে আমি ওই রাসেল ভাই, ওই যে লোকোশেডের যে গল্পটা আমি সাধারণত বলি, ওই লোকোশেড দিয়ে হাঁটা শুরু করছেন। কিন্তু মজার বিষয় হচ্ছে, লোকোশেড কিন্তু তখন হন্টেড ছিল না। লোকোশেড হন্টেড হয়েছে 1971 সালের পরে, কারণ ওই জায়গাতে তো অনেক গণহত্যা হয়েছে, এখনো কিন্তু ওখানে বধ্যভূমি আছে। তো যার কারণে ওই ঘটনাটা 1971 সালের আগে, তো তখন ওই জায়গাটা হন্টেড ছিল না। যার কারণে উনি যখন লোকোশেড পার হয়ে দিকে চলে যাচ্ছেন, কোনো ঘটনা ওনার সাথে ঘটে নাই। আর আজকে যে রেল লাইনটা লোকোশেডের এদিক দিয়ে গোয়ালন্দ ঘাট পর্যন্ত চলে গেছে, তখন কিন্তু এই রেল লাইনটা ছিল না, রেল লাইনটা অন্য দিক দিয়ে ছিল, ওটা এমনি পায়ে হাঁটা পথ ছিল ওই দিক দিয়ে। উনি যাচ্ছেন ওই দিক দিয়ে, একদম সোজা চলে গেলে ওনার বেশ ঘন্টাখানেক হাঁটলে ওনার বাড়ির কাছাকাছি উনি চলে যেতে পারেন, ঘন্টা 2-2.5 লাগে আর কি হেঁটে যেতে। উনি যাচ্ছেন কিছুটা পথ পার হয়ে দাঁতশি বাজার নামে একটা জায়গা আছে, এটা রাজবাড়ির লোকজন অবশ্যই চিনে থাকবেন সেটা। তো দাঁতশি বাজারটা পার হয়ে উনি হাঁটা শুরু করেন, এই পর্যন্ত কোনো সমস্যা হয়নি। তো ওনার হাতে কিন্তু ভাইয়া একটা মানে টর্চ লাইট থাকতো সব সময়, যেহেতু উনি রাত্রে চলাফেরা করতেন, টর্চ লাইট থাকতো। তো টর্চ লাইট মানে জ্বালিয়ে উনি যাচ্ছেন, হঠাৎ ওনার মানে পথের সামনে মানে একটা মাঝারি আকৃতির একটা বিড়াল সামনে পড়ে, বিড়াল। তো বিড়ালটি ওনার পথ আগলে দাঁড়িয়ে আছে, বিড়ালটি সরে না, এবং উনি বিড়ালটিকে সাইড কেটে চলে যাওয়ার চেষ্টা করলো, বিড়ালটি আবার সামনে চলে আসে। তো উনি রাসেল ভাই, উনি ডাক্তার মানুষ ছিলেন, তো বিজ্ঞান মনস্ক ছিলেন, উনি এসব জিন ভূত প্রেত এগুলো আবার বিশ্বাস করতেন না, আর ওনার সাথে কখনো কোনো ঘটনা ঘটেও নেই, স্বাভাবিকভাবে ওনার বিশ্বাস করার আসলে কথাও না, এরকম একটা মেন্টালিটি ওনার ছিল যে এগুলা সব মনের ভুল আর কি। বিড়াল যেহেতু সামনে এসেছে, তো উনি এই বিড়ালটিকে সরিয়ে দেওয়ার চেষ্টা করছিলেন, তো বিড়ালটি সরে না, উনি যেদিক দিয়ে যাওয়ার চেষ্টা করে বিড়ালটি বারবার পথ আগলে দাঁড়ানোর চেষ্টা করছে।
তো একটা পর্যায়ে বিড়ালটিকে উনি মানে একটা লাঠি নিয়ে ধাওয়া করেন। তো বিড়ালটি একটু সাইডে সরে যায় ভয় পেয়ে, আবার উনি হাঁটা শুরু করেন। এরপরে বিড়ালটি কি হয়, ওনার পা জড়িয়ে ধরছে বারবার, কিছুতেই মানে যেতে দিতে যাচ্ছে না সামনের দিকে। তো উনি আরো বিরক্ত হয়ে মানে পা ঝাড়ি দিয়ে বিড়ালটিকে দূরে ফেলে দেন। এরপরে দেখেন বিড়ালটি হেঁটে কোন দিক দিয়ে চলে গেল, আর আর তাকে ওই বিড়ালটিকে আর দেখেনি। উনি সামনে হাঁটা শুরু করেন। এরকম 15-20 মিনিট হাঁটার পরে হঠাৎ দেখে যে একজন মহিলা, দূর থেকে দেখছেন যে একজন মহিলা সামনে সাদা কাপড় দিয়ে কিছু একটা ঢেকে রেখেছে আর কান্নাকাটি করছে, নাকি সুরে কান্নাকাটি করছে। তো উনি যত কাছে যাচ্ছেন মানে ভয়াবহ রকমের দুর্গন্ধ ওনার নাকে আসছে, মানে এত দুর্গন্ধ যে শেষ পর্যন্ত নাকে মানে কাপড় দিয়ে সামনে গেছেন, যে বলছেন এই কি হয়েছে, আপনি কাঁদছেন কেন? তো উনি বলছেন যে আমার ছেলে মারা গেছে। তো বলছে ছেলে মারা গেছে, তো এটা কি আপনার ছেলে? বলে হ্যাঁ ছেলে। তো কখন মারা গেছে? বলে আজ সকালে মারা গেছে। তখন উনি বলছেন যে দেখি তো আপনার ছেলের লাশটা দেখি তো। ওই মহিলা ওই কাপড়টা সরান, তো দেখেন যে লাশটা মানে একটা পা ওই মাটিতেই আটকে গেছে, মানে কি বলবো, মানে প্যারালাইজড হয়ে যাওয়ার মতো অবস্থা। তারপর উনি অনেক চেষ্টা করে কষ্ট করতে 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 ব্রিজের উপর ওঠে। ব্রিজে ওঠার পরে উনি যখন নামতে যাবেন, নামার পথটা তো রাসেল ভাই একটু ঢালু, নামতে যাওয়ার সময় উনি ওই হুমড়ি খেয়ে পড়ে যান সামনে। উনি যখন পড়ে যান, ওনার হাতে কিন্তু টর্চ লাইট ছিল, তখনও হাতে টর্চ লাইটটা ধরা। তো উনি তখন সামনের থেকে যখন মাটির সাথে পড়ে গেছেন সামনে, উনি খেয়াল করছেন সামনে থেকে কি যেন একটা আসছে, দুইটা জিনিস। উনি চাঁদের আলোতে যতটুকু বুঝতে পেরেছেন বড় আকৃতির দুইটা কাকড়া। কিন্তু রাসেল ভাই উনি যখন টর্চ লাইট জ্বালিয়েছেন তখন দেখে যে কবজি থেকে নিচে যে আমাদের মানে হাতের পাঞ্জা সহ 5 আঙ্গুল, যেটা এই আঙ্গুল 5 আঙ্গুল দিয়ে কি দুইটা হাত জাস্ট হাতের কবজির নিচের অংশ সামনের দিকে এগিয়ে আসছে। উনি টর্চ লাইট জ্বালিয়ে দেখেছেন। তখন উনি ভয় পেয়েছেন, কিরে এই হাত কিভাবে আসলো? হাতের কবজির নিচের অংশ আছে কিন্তু বডিটা নাই। তখন আর একটা বিষয়, যে ওই যে লাশের যে একটা বিকট গন্ধ উনি পেয়েছিলেন না, ওই গন্ধ তো ক্রমশ ওনার কাছে আসছে। উনি তখন চিন্তা করেন যে আমি একটু আগে একটা লাশ দেখে আসছি, হাতের কবজি ছিল না, দুই হাতের 2 কবজির নিচের অংশ ছিল না, লাশটা ছিল মানে পচে যাওয়া লাশ, মানে খুব দুর্গন্ধ ছিল। মনে হচ্ছে যে ওই যে 2টা হাত এগিয়ে আসছে, ওই হাতের দেখে উনি দূর থেকেই বুঝতে পেরেছেন যে এই হাতটা ঠিক ওই যে পচে যাওয়া হাতের মতো এবং খুব দুর্গন্ধ হচ্ছে। উনি ওই সময় হচ্ছে ভয় পান এবং উনি মানে শরীরের সমস্ত শক্তি সঞ্চয় করে উঠে দাঁড়ান। উঠে দাঁড়িয়ে মানে উনি যখন সামনের দিকে যাবেন, তো পিছন দিকে যাওয়ার সুযোগ, উনি সামনের দিকে, ওনার বাড়ি সামনের দিকে যাচ্ছেন, ওই হাতগুলো মানে বারবার ওনার সামনে এসে ওনার পথ আগলে দাঁড়াচ্ছেন। তারপরও যখন উনি ওই হাতকে ওভারটেক করে চলে যাওয়ার চেষ্টা করেছেন, তখন ওই 2টা হাত ওনার পা চেপে ধরেছিল। এরপর উনি মানে ওনার ধর্মের যে মন্ত্র আছে, শ্লোক আছে, সেগুলো উচ্চস্বরে পাঠ করতে থাকেন আর সৃষ্টিকর্তার নাম জপতে থাকেন। এটা করতে করতে উনি মানে সমস্ত শরীরের শক্তি দিয়ে উনি দৌড়ানো শুরু করেন। ওই হাত যে কোথায় গেছে, কি হয়েছে উনি আর বলতে পারেন না। হ্যাঁ, আর ছিল না তার সাথে। কিছু দূর সামনে গিয়ে একটা মানুষের সাথে উনি ধাক্কা খান। তো ধাক্কা খান তখন ওই লোকটা বলে ওঠে, এই আপনি চোখে দেখেন না? তখন বলে, আরে রহিম, তুই এখানে কি করিস? বলে, ও দাদা আপনি, আপনার দেরি দেখে আমি দোকান বন্ধ করে দিছি। তো চিন্তা করলাম যে আমার তো আবার আগামীকালকে একটা জরুরি কাজ আছে, দোকানে তো আসতে পারবো না। তো চিন্তা করলাম যে আপনার কাছে তো চাবি নাই, তো আপনার বাড়িতে এসে চাবিটা দিয়ে যাই। তো এই জন্য আমি আপনার বাসার আসার চেষ্টা করতেছিলাম, মানে আসছিলাম আর কি। তো তুই সাইকেল নিয়ে আসিস নাই কেন? হেঁটে হেঁটে আসছিস কেন? ও বলে যে আমি সাইকেল ভালো চালাইতে পারি না। এই কথাটা শুনে ওনার একটু অবাক লাগে, কিন্তু আব্দুর রহিম কিন্তু খুব ভালোই সাইকেল চালাইতে পারতো, কিন্তু ও বলছে যে আমি ভালো সাইকেল চালাইতে পারি না। তো আচ্ছা ঠিক আছে, আসছি যখন, চল, এই যে একটু আগে এই ঘটনা ঘটছে। তখন আব্দুর রহিম বলছে যে যাক, আল্লাহ বাঁচিয়ে দিয়েছেন আপনাকে, কোনো বিপদ আপদ হয় নাই, রাত্রের বেলা চলাফেরার ক্ষেত্রে একটু সতর্ক থাকবেন। এই কথা বলে মানে আব্দুর রহিমের সাথে বিভিন্ন গল্প টল্প করতে করতে ওনার বাড়ির কাছে চলে আসে।
তখন সনাতন ডাক্তার উনি বলতেছেন যে রহিম চল বাড়িতে চল, তোর দিদি রান্না বাড়া করছে, একবার খাওয়া দাওয়া কর, আজকে থেকে যা, অনেক রাত হয়ে গেছে। তো বলে না না, আমার আগামীকালকে কাজ আছে, আমি থাকতে পারবো না, আমি বাড়িতে যাব না, আপনি যান, এই চাবিটা রাখেন, দোকানের চাবি, আমি চলে গেলাম। বলে না, তা কি হয় নাকি, বাড়িতে যাবি না কেন? কিছুতেই সে বাড়িতে ঢোকে না। তো যখন উনি চিন্তা করেন যে এত রিকোয়েস্ট করলাম, যেতে চাচ্ছে না, উনিও একটু বিরক্ত হন, মন খারাপ করেন, এত রিকোয়েস্ট করা যাচ্ছে না, তো ঠিক আছে তাকে বিদায় দিয়ে দেন, সেও চলে যায়। তো উনি বাড়িতে যান, যাওয়ার পরে ওনার স্ত্রীকে সব ঘটনা খুলে বলেন। খুলে বলার পরে যদিও ভয় পেয়েছিলেন, তারপরে ওই যে আব্দুর রহিম পথের একটা জায়গার সঙ্গ দিয়েছিলেন আর কি, ভয়টা অনেকটা কমে গিয়েছিল আর কি। খুব যে ভয় পেয়ে একদম জ্বর চলে আসছে বিষয়টা এরকম না। পরের দিন উনি দোকানে গেছেন, ওনার যে ডিসপেন্সারি সেখানে গেছেন, যার পর দেখে আব্দুর রহিম দোকান খুলে বসে আছে। কিরে আব্দুর রহিম, তুই না বললি যে কালকে মানে আজকে আসবি না? বলে যে আপনাকে আমি কখন বললাম আজকে আসবো না, আপনার সাথে তো আমার দেখাই হয় নাই। তখন উনি বলছে কি বলিস দেখা হয় নাই? কালকে রাত্রে না তোর সাথে আমার ধাক্কা লাগলো, তারপর গল্প করতে করতে গেলাম, তুই আমাকে দোকানের চাবি দিলে, এই যে চাবি, এই যে আমি চাবির সাথে নিয়ে আসছি। বললে আরে এই চাবি আপনি পেলেন কোথায়? আমি তো এই চাবি কালকে দোকানে রেখে চলে গেছি, আপনার দেরি দেখে দোকান টোকান তালা মেরে চলে গেছি, চাবি তো দোকানের মধ্যেই ছিল, চাবি আপনি পেলেন কোথায়? চাবি তো আমি আপনাকে দেই নাই, আর আমি তো দোকান তালা মেরে আমি তো বাড়িতে চলে গেছি। তখন উনি চিন্তা করেন, তাহলে আমার ওই পুরো পথ সঙ্গ দিল কে? এইটার মানে রহস্য উনি আর উদ্ধার করতে পারেন নাই রাসেল ভাই। উনি স্বাধীনতার পূর্বেই, যখন মোটামুটি আমাদের এই দেশে একটু বিভিন্ন সমস্যার সৃষ্টি হয়, উনি ওই সময় মানে ওনার ওনার ফ্যামিলির অন্যান্য মেম্বার যারা, তারা নদিয়া অঞ্চলে থাকতেন। উনি ওই সময় ওনার জমি জমা বিক্রি করে দিয়ে চলে গিয়েছিলেন আর কি, আর ফেরত আসেন নাই কখনো, যার কারণে উনি এখনো বেঁচে আছেন কিনা আমরা জানি না। তবে একটা বিষয় রাসেল ভাই, আমি এই ঘটনার থেকে একটা বিষয় আমি মানে শিক্ষা পেয়েছি, বা আমি বুঝতে পেরেছি, আশা করি লিসেনারও বুঝতে পারবেন, সেটা হচ্ছে যে এই যে সনাতন ডাক্তার যিনি, উনি একজন খুবই পরোপকারী ভালো মানুষ ছিলেন। রাত্রেবেলা হয়তোবা চলার পথে উনি বিপদে পড়েছেন, কিন্তু দেখেন আব্দুর রহিম সেজে কোনো একজন তাকে হেল্প করেছে, হয়তোবা আল্লাহ তাকে পাঠিয়েছেন। তো যারা মানুষের উপকার করে, মানুষের কল্যাণ কামনা করে, তারা যদি কখনো বিপদে পড়েও, সে প্যারানর্মাল বিষয় হোক আর যেটাই হোক, সে যে ধর্মের লোকই হোক, আল্লাহ তাআলা অবশ্যই তাকে সাহায্য করবেন, যেভাবে সাহায্য করা প্রয়োজন আল্লাহ তাআলা অবশ্যই তাকে সাহায্য করবেন। তো এই ঘটনাটা ছিল জাস্ট এক রাতেরই ঘটনা, এরপরে ওনার সাথে আর কোনো ঘটনা ঘটেছে বলে জানি না। এই এক রাত্রেই রাসেল ভাই এই ঘটনাটি ঘটেছিল। থ্যাংক ইউ ভেরি মাচ। চলে যাচ্ছি আমাদের পরবর্তী অতিথির কাছে। আপনার নামটা একটু প্লিজ বলবেন, এন্ড তারপরে আপনার ঘটনায় যাব। আসসালামু আলাইকুম লিসেনার, আমি ফারুক আহমেদ রিয়াল, আমি এসেছি ধানমন্ডি থেকে। আমি আজকে যে ঘটনাটি শেয়ার করব সেটি আমার এলাকার ঘটনা, ময়মনসিংহের ত্রিশাল উপজেলায়। তবে আমি রাসেল ভাই, আমি ছোটবেলা থেকে একটা প্রবলেম ছিল যে আমি যখন ঘুমাতাম রাতে, তখন হঠাৎ করে মানে মাঝরাতে দেখতাম আমার সাথে কে বাসা জানি কে ঘুমিয়ে আছে, তখন আমি ভয় পেয়ে চিৎকার দিতাম আর কি। তো এইটার পরে এরকম চলতে থাকে, মানে এটা কেউ বেশি মানে খামখেয়ালিপানা মনে করে। পরবর্তীতে আমি একদিন আমার গ্রামের বাড়িতে যাই, তখন গ্রামের বাড়ি থেকে আমি আমাদের মানে বাসায় আর কি ত্রিশালে আসি। তো ত্রিশালে আসার পর আমার 3টা ফ্রেন্ডের সাথে দেখা হয়, তার নাম হচ্ছে আলামিন, তিতাস আর হচ্ছে বাপ্পি। ওরা বলে চল একটু ঘুরে আসি। কোথায় যাবি? তো আমাদের ওই থানার অপোজিটে ঠিক একটা ভূমি অফিস আছে, ভূমি অফিসের পাশে একটা ডাক বাংলো আর কি ত্রিশালে। তো ওটার পাশে একটা মানে বড় তেঁতুল গাছ, অনেক পুরনো, ওইটা একদম সুতিয়া নদীর পাশেই। আর অপোজিটে হচ্ছে একটা শ্মশান ঘাট, জায়গাটা খুব হন্টেড, ওইখানে মানে দিনের বেলাও খুব মানে একদম নিরিবিলি। তো যেটা হচ্ছে রাসেল ভাই, ওইখানে আমরা যাওয়ার পর ওরা আমার বললো যে চল তেঁতুল পাড়ি। না এখন তো মানে মাগরিবের আজান দিবে, তো এই অবস্থায় যদি এখন উঠি তাহলে ভয় লাগতেছে। তো তখন হইলে গিয়ে আসলে যে আমার ওরা বললো যে তুই উঠ। তো আমি গাছের মধ্যে যখন উঠি, তখন নিচে তাকাই দেখি ওরা কেউ নেই। আমি বলছি মজা করতেছি সবাই, কই গেলি? পরে বলে যে দেখি কেউ নেই। তখন যেটা হলো রাসেল ভাই, আমি উপরের দিকে তাকিয়ে যা দেখলাম,
সেটা হচ্ছে ভাই এমন এক কুৎসিত এক মহিলা, যেটা আসলে মানে ভাষায় প্রকাশ করার মতো না। সে আমার দিকে তাকিয়ে তখন একটা মানে এমন ভয়ঙ্কর হাসি দিল, তখন আমি সাথে সাথে ওইটা দেখেই মানে আমি সেন্সলেস হয়ে যাই। তখন আমি কিছুক্ষণ পরে আমি দেখি আমি বাসায়, তখন অনেক মানুষ চলে আসে, তখন আব্বাকে ফোন দেওয়া হলো, তখন এগুলো কেউ বিশ্বাস করে নাই, তখন যে বলে শয়তানি করিস তুই। তারপরে যেটা হলো যে একজন কবিরাজকে ডাকা হলো হুজুর, তো হুজুর একটা মানে কুসল টুসল করায়, তারপর আমি ওই দিন ঘুমিয়ে পড়ি। পরের দিন একদম সকালবেলা আমি ঠিক ঘুমাই হচ্ছে আব্বা আম্মার মাঝখানে, তারা দুইজন পাশে ঘুমাই, আমাদের বাসার গেটও তখন তালা মারা ছিল। তো তখন একদম সকালবেলা ফজর আজানের পরে আসার ভাই যেটা হলো যে আমি তখন কিছুই জানি না। কিছুক্ষণ পরে আমাকে খুঁজে পাই না, কিছু দূর যাওয়ার পরে একটা গাছের মধ্যে, ওই গাছটা আমাদের এলাকায় সবাই চিনে, গাছটা শয়তান গাছ বলে ওইদিকে আমাদের বাসার পাশেই। তো ওইখানে একদম ফজর আজানের সময় আমি এমন এক মানে একটা গাছের একদম ঠিক মানে একদম মানে মানে কি বলে ওইটা যে খুব মানে মানে একটা ছোট এর মধ্যে আর কি একদম দাঁড়িয়েছিলাম, মানে যেটা মানে বিশ্বাসযোগ্য না। তো তখন সবাই ওখানে চলে যায়, তখন আব্বা আমারে ডাকা হয়, তখন ওরা অনেক কষ্ট করে ওদেরকে বলা হয় যে মানে তোমাকে এখান থেকে ফেলে দেওয়া হবে এরকম। তারপর রাসেল ওইখান থেকে আমাকে নিয়ে আসা হয়, কিন্তু এইভাবে দিন চলে যায় আর কি ওই দিন। তারপর আমি সন্ধ্যার সময় যেটা দেখি রাসেল ভাই, যে আমি যে মানে ওই তেঁতুল গাছের যে মহিলাটাকে দেখছিলাম, সন্ধ্যার সময় আমার আশেপাশে যারা ছিল আমি ঠিক সবাইকে যেমন মানে ওদের ওই মহিলাটার মধ্যে দেখতে পাই, এবং যে সবাই আমার দিকে তাকে মানে এমন ভাবে হাসতেছে যে আমি ভয়ে শুধু চিৎকার করি আর আমি ছটফট করতে থাকি সারাদিন। তো এইভাবে রাসেল ভাই প্রায় অনেকদিন এই কাহিনীটা চলে। তারপর রাসেল ভাই মানে অনেক কবিরাজ, তারপর হচ্ছে আপনার অনেক ভালো হুজুর দেখানো হয়, তারপরে এইভাবে আরো ছোট ছোট অনেক কাহিনী প্রায় 3 মাস ধরে চলতে থাকে। তখন যেটা হয়েছে রাসেল ভাই, এরকম ছোট ছোট কাহিনী হইতে থাকে, তখন আমি রাতের বেলা আর আমি ঘুমাতে পারি না। তখন আমার শরীরে এমন এক ধরনের শক্তি হয় যে 4-5 জন আমাকে ধরে রাখতে পারে না, এবং এইভাবে আমি সবাইকে শুধু ওই মহিলার মধ্যে পড়ে যাই। তখন সবাইকে আমি যেমন ওই মহিলাকে দেখতে পাই, তখন আমি খুব ভয় পাই। এভাবে প্রায় 3 মাস 4 মাস মতো চলতে থাকে। তারপর একটা টাইমে এসে আমি ভালো হুজুরের মাধ্যমে এরকম মোটামুটি ভালো হই। অনেক ধন্যবাদ আপনাকে আপনার ঘটনার জন্য। আমরা পরবর্তী ঘটনা যাব আপনার, এবং আমাদের হাতে সময় খুব কম, ছোট্ট করে আপনি আপনার বাসায় ঘটনাটা একটু বলে ফেলবেন প্লিজ। জি, আমি সৌরভ বলছি। এটা ঘটনা 2013 সালের অক্টোবরের দিকে। আমি রাতে ঘুমিয়েছি। তো আমি রাতে ঘুমানোর সময় অ্যাকচুয়ালি মোবাইলগুলো পাশে বেডের পাশে নিয়ে আমি ঘুমাই সাধারণত, কারণ কোনো ইমার্জেন্সি কল আসলে যেন আমি রিসিভ করতে পারি। তো 2013 সালে তখন কিন্তু অ্যান্ড্রয়েড অ্যাভেলেবল ছিল না, তখন বাটন যুক্ত মোবাইলগুলো হ্যাঁ তখন অ্যাভেলেবল ছিল আর কি, আমি এটা বলি। তো আমি রাতে ঘুমিয়ে আছি, হঠাৎ করে 3টার দিকে আমি জিজ্ঞাসা করলাম যে আমি কাত হয়ে সবসময় ঘুমাই, আমি কোনো দিকে মুভ করতে পারতেছি না, সোজাও করতে পারতেছি না, টানেও কাত হচ্ছে, কোনোভাবে মুভ করা যাচ্ছে না, আমি জাস্ট ফ্রিজ হয়ে শুয়ে আছি। আপনার ভেতরে কোনো শক্তি নাই? কোনো শক্তি নেই জি। বাট আমার বাম হাতটা আমি মুভিং করতে পারতেছি, কিন্তু বডিটাকে আমি কোনোভাবে মুভিং করতে পারতেছি না, আমার যে প্রবলেমটা। তো আলটিমেটলি তখন আমি রুমে একা শুয়েছি, লাইট অফ। তো মনে তো ভয়টা থাকতেই পারে যে কি ব্যাপার, কি হলো আমার ব্যাপারটা, কেন আলটিমেটলি ঘামছি, ঘেমে যাচ্ছি। তখন সিগন্যাল আসলো যে ঠিক আছে আমি তাহলে বাসায় আমি কল দিই, বাসায় রুমে কল দিই, ফোন কল দিই, যেহেতু আমি উঠতে পারছি না অবশ্যই আমি ফোন কল দিতে হবে। কিন্তু আমি মোবাইলগুলো যে আমি হাতে নিলাম, বাম হাত দিয়ে নিচ্ছি, নিয়ে আমি মোবাইলটা যে কল দিব, মনিটর লাইট ওপেন হচ্ছে না, মোবাইলগুলো সুইচ অফ দেখাচ্ছে। আচ্ছা ভালো কথা, তো রাত্রেবেলায় যে কোনো চাপ লেগে হয়তো বা সুইচ অফ হতে পারে, একটা পয়েন্ট। কিন্তু সুইচ অফ যে হয়েছে, এখন এখানে রেড বাটনে ক্লিক করলে তো মোবাইলটা তো ওপেন হবে, এটাই তো স্বাভাবিক। কিন্তু মোবাইলগুলো ওপেনও হচ্ছে না, দুটো মোবাইলই কোনোটাই ওপেন হচ্ছে না। তো আলটিমেটলি তখন তো এটা অবশ্যই একটা খুব খারাপ একটা অবস্থা, যে পরিস্থিতি আমার এখনো লোম দেখে যাচ্ছে যে এটা কি ঘটতে যাচ্ছে আমার সাথে। তো যাক, আমি ঈশ্বরের নাম নিতে নিতে কিছুটা স্বাভাবিক হই, আমি ঘুমিয়ে যাই আর কি। তো সকালবেলায় ঘুম থেকে উঠে আমি ভাবলাম যে আমি মোবাইলগুলো আগে চেক করি কি অবস্থা আছে। তো সকালবেলায় ফার্স্ট মোবাইল দুটোই আমি চেক করলাম, দেখলাম মোবাইল দুটোই অন আছে, দুটোটাই ঠিক অন আছে, কোনো সমস্যাই নাই, ফোন বন্ধ ছিল না। এখন এখানে আমি ফিজিওথেরাপিস্টের সাথে আমি কথা বললাম যে কোমা যেটাকে বলে, মানুষ যদি কোমা যায় তাহলে তার অবস্থাটা কি হয়। তো এখন সে বললো যে কোমায় যায় সে টোটালি ব্রেন সার্কুলেশন থেকে শুরু করে টোটাল বডিটাই ফ্রিজ হয়ে থাকে, আর কোমা গেলে কখনোই 15 মিনিট পরে সে অ্যাক্টিভ হবে না,
আর মেনলি আপনি যে আপনার হাত যে মুভিং করছেন এবং আপনার ব্রেনটাকে সিক্সেসটা কাজে লাগাচ্ছেন যে আপনি ফোন করবেন, দিস ইজ দ্য ইম্পসিবল। এটা কখনোই সম্ভব না। তো আমি ভাবলাম যে না, এটা প্যারানর্মাল অ্যাক্টিভিটিস অবশ্যই, কারণ জিন বলতে তো পৃথিবীতে কিছু আছেই। তো তারপরে এটা কিন্তু ফার্স্ট ঘটনা আমার লাইফে, এটা ফার্স্ট ঘটনা, এবং তারপরে কাকনির যে ঘটনাটা ওটা সেকেন্ড ঘটনা। ওকে, থ্যাংক ইউ সো মাচ। আমি রাসেল আরো একবার আপনাদের সবাইকে স্বাগত জানাই। যারা ভূত.com-এ আসতে চান তারা কিন্তু বাসায় বসেও আমাদের শোতে অংশ নিতে পারেন। আপনার ঘটনাটি রেকর্ড করে ফেলবেন, তো রেকর্ড করে ফেলুন। আপনাদের প্রত্যেকের হাতে স্মার্ট ডিভাইস রয়েছে এবং সেই মোবাইল ফোনের মাধ্যমে কিন্তু আপনারা আপনাদের ঘটনা রেকর্ড করে অ্যাটাচ করে পাঠিয়ে দিতে পারেন ইমেইলের মাধ্যমে। তাহলেই আর কোনো ঝামেলা নেই। যাই হোক, আমরা আসলে খুবই বেশি জোর দিচ্ছি, নেক্সট কয়েক মাস জোর দিব অডিও ক্লিপের উপরে। চলুন কথা না বাড়িয়ে আরো একটি অডিও ক্লিপ শুনে আসি। আসসালামু আলাইকুম রাসেল ভাইয়া। প্রথমেই ধন্যবাদ জানাতে চাই যে আমাদের জন্য এত সুন্দর একটি ব্যবস্থা করে রেখেছেন। আমরা সবাই মানে সব অডিয়েন্স আমরা চাচ্ছিলাম যে রাসেল ভাইয়া আমাদেরকে এরকম ভয়েস মেইল পাঠানোর কোনো একটি ব্যবস্থা চালু করে দিই। যাই হোক, আজকে এত শত ঘটনার মাঝে যদি আমার এই ঘটনাটি সিলেক্ট হয়ে যায়, আমি অডিয়েন্সদের উদ্দেশ্যে বলবো আজকের এই ঘটনাটি প্রথম থেকে শেষ পর্যন্ত শুনবেন। আশা করি ভয়টা কি জিনিস সেটা আপনারা উপলব্ধি করতে পারবেন। ঘটনাটি ছিল আমাদের গ্রামের নামকরা সরকার বাড়িতে। আজ থেকে প্রায় 30 বছর আগে। সরকার বাড়ির কর্তা ছিলেন রফিক সরকার, যিনি ছিলেন ধার্মিক ও এলাকার প্রভাবশালী ব্যক্তি। বিশাল পুকুর, বাঁশঝাড় আর বহু পুরনো আম গাছ দিয়ে ঘেরা ছিল তাদের বাড়ি। আর এই বাড়ি আর বাঁশঝাড় পুরনো গাছগুলোই ছিল সবচেয়ে রহস্যমূল্য জিনিস বা বিষয়বস্তু। গ্রামের মানুষ এরা বলতো এইভাবে যে সরকার বাড়ির পিছনে বাগানে একটি বড় জিন থাকে এবং এরা পুরোটা আস্তানা পোষে সেখানে। জিনটা নাকি অত্যন্ত শক্তিশালী আর তার নজরে পড়লে কারো নাকি রক্ষা মেলে না। গ্রামের লোকজন এভাবে বলছিল। রফিক সাহেবের বড় ছেলে জামিল ছিল শহরের কলেজ পড়ুয়া একজন আধুনিক যুবক। সে সব জিন ভূত মোটেও বিশ্বাস করত না। সে প্রায় রাতে শহরের বন্ধুদের সাথে আড্ডা মেরে গভীর রাতে বাড়িতে ফিরত। গ্রামের মুরব্বীরা তাকে বারণ করতো আগে অনেক, বারণ করতে করতে তারা আর তার সঙ্গে কথা বলার রুচি রাখে না। রাতের বেলা বাঁশবাগানের ধারে যাতে না যায় সেই বড় ছেলেটি তাকে এভাবে মানা করার পরে যখন শুনছিল না, কিন্তু জামিল মুচকি হেসে উড়ে দিত, বলতো কি আছে, কেন যেতে মানা করেন আপনারা, এরকম তার গায়েই লাগতো না কথাগুলো। একবার গ্রীষ্মের ছুটিতে জামিল বাড়িতে এলো। সে রাতে বন্ধুরা মিলে বাড়ির পিছনে পুকুর পাড়ে বসে গল্প করছিল। তখন রাত প্রায় 2টা বাজে। আকাশ ভরা তারা, কিন্তু বাঁশবাগানের দিকে তাকালে গাঢ় অন্ধকার। বন্ধুদের মধ্যে একজন আছে, তার নাম কামাল। হঠাৎ সে ভয় পেয়ে বলল, এই চল, আর না, আমাকে ভাল লাগছে না এখানে, আমাদের এখান থেকে আমার না যাওয়া পর্যন্ত শান্তি পাচ্ছি না, আমার কেমন যেন লাগছে। জামিল হেসে বলল, আরে কিসের ভয় তোর রে, তোরা সব আদিকালের লোক নাকি, জিনভূত বলতে কিছু হয় না। জামিল এ কথা বলার সাথে সাথেই বাঁশবাগান থেকে একটা অস্বাভাবিক শব্দ ভেসে এলো, যেন কেউ বিশাল এক গাছের ডালে সজোরে ভেঙে দিল। কিন্তু তখন তো বাতাসই ছিল না। ওই মুহূর্তে এর মধ্যে সব তিন পতন আবারও নীরব হয়ে গেল। কামালের মুখে ভয়ে একটা ছাপ দেখা যাচ্ছে। তখন বলছে, জামিল চল, এবার সত্যি কিছু আছে এখানে, আমার খুব ভয় লাগছে। কামাল তাকে আস্তে আস্তে বলল, কিন্তু জামিল। এই জামিলের সাহস দেখা দিয়ে গিয়ে আরো এক ধাপ এগিয়ে গেল। সে বাঁশবাগানের দিকে মুখ করে চেঁচিয়ে বলল,
কে আছিস ওখানে রে? সাহস থাকলে সামনে আয়। সাথে সাথেই যেন বাঁশ বাগান থেকে শয়ে শয়ে পোকার গুনগুন শব্দ ভেসে এলো, যা দেখতে দেখতে এক তীব্র ক্ষীণ কান্নার শব্দে রূপান্তরিত হলো। কান্নার শব্দটা মানুষের নয়, কেমন যেন ফ্যাসফ্যাসে আওয়াজ, গভীর এক, খুব কাছে থেকে আসছে বলে মনে হচ্ছিল এরকম সাউন্ডটি। সেই মুহূর্তেই জামিনের মনে হলো তার বুকের ভিতরটা কেমন যেন হিম ঠান্ডা হয়ে গেছে। বন্ধুরা সবাই দৌড়ে পালিয়ে গেল, কিন্তু জামিল এক মুহূর্তের জন্য সেই স্থবির হয়ে গেল। ঠিক তখনই সে দেখল বাঁশবাগানের ঘন অন্ধকারের মধ্যে এক বিশাল লম্বা ছায়া ধীরে ধীরে বেরিয়ে আসছে। ছায়াটা ছিল এতই লম্বা যে তা গাছগুলোর মাথা ছাড়িয়ে যাচ্ছিল। তার চোখগুলো ছিল জ্বলন্ত আগুনের গোলার মতো লাল, আর তার আকৃতি মানুষের মতো হলেও তা ছিল ভয়ঙ্কর ভয় বিকৃত। জামিলের গলা শুকিয়ে কাঠ, সে পালানোর শক্তিও যেন হারিয়ে ফেলেছে। ছায়াটা জামিলের দিকে এগোচ্ছে ঠিকই, আস্তে আস্তে আসছে। অজানা ভাষায় কিছু বলতে বলতে মনে হচ্ছিল যেন কেউ বহু পুরনো পাথরের উপর লোহা ঘষছে, আর সেই শব্দ জামিলের কানের পর্দা ছিঁড়ে ফেলছে। জামিল বুঝতে পারলো এটাই একটা জিন, যার কথা গ্রামের লোক বলতো, যে ভয়ঙ্কর জিনগুলোর কথা। জিনটি জামিলকে উদ্দেশ্য করে, ঘটিয়েছিস, আমাকে অপমান করেছিস, তোকে এর চরম মূল্য দিতে হবে। এরপর জিন সেই জামিলের উপর তার শক্তি প্রয়োগ করলো এবং জামিলের মনে হলো তার শরীর ভেপসে গরম হয়ে গেছে। কোনো বাতাস তার গায়ে পৌঁছাচ্ছে না। সে হাঁপাতে হাঁপাতে মনে হলো কেউ যেন তার গলাও টিপে ধরেছে। পরের দিন সকালে জামিলকে পুকুরের পাড়ে অজ্ঞান অবস্থায় উদ্ধার করা হয়। তার শরীর কোনো আঘাতের চিহ্ন ছিল না, কিন্তু সে মারা যাওয়ার ঠিক কয়েকদিন পর সে কাঁপছিল জ্বরে। তার মুখ থেকে শুধু একই কথা বের হচ্ছিল, আগুন আগুন, লাল চোখওয়ালা আগুন। এই কথাটা তার পরিবারের অনেকেই শুনেছে। এরপর অনেক কবিরাজ দেখানো হলো, কিন্তু কোনো কাজ হলো না। শেষমেশ দূর থেকে একজন প্রখ্যাত আলিমকে আনা হয়। তিনি ছিল একজন গরিব মানুষ, এবং তখন জামিলের শরীর হঠাৎ করেই অস্বাভাবিকভাবে কাঁপতে শুরু করলো। তার কণ্ঠস্বর পাল্টে গেল, এবং আর জিন শরীর ভিতর থেকে সাহেব যে রাজা সাহেব ছিলেন তিনি, কিভাবে লিখছেন আপনারা, ঘটনাগুলো তো সিরিয়াল বাই সিরিয়াল সুন্দর করে গুছিয়ে লিখবেন না, ঘটনা পড়তে কেন জানি ব্যাঘাত ঘটে। যাই হোক, আর গ্রামের লোকজন দেখছিল যে বাঁশবাগানের মাঝখানে বহু বছর পুরনো একটি বিশাল গাছ যেন রাতারাতি শুকিয়ে কাঠ হয়ে গেছে। আলিম সাহেব জানালেন জিনটা চলে গেছে, তবে তার একটা শক্তি আর কখনো জামিনের উপর না পড়ে, সেজন্য তাকে সবসময় সতর্ক থাকতে হবে। তো এই ছিল ঘটনা আজকে। এই প্রথম ঘটনাটি পাঠিয়েছে। আমি আজকে দুইটা ঘটনা পড়তে চেয়েছিলাম রাতুল ভাইয়া, কিন্তু একজনই দুইটা ঘটনা আমি পড়েছিলাম প্রথমে, অনেক ভালো লাগছিল, কিন্তু ঘটনার ভিতরে সাজিয়ে লিখতে পারেনি। যেমন এই ঘটনাটি একটু ডিফিকাল্ট মনে হয়েছে, মনে হয় একটু অকট লাগছে। ঘটনার কথা সারাংশ সবই ভালো ছিল। যাই হোক, আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। আপনার ঘটনা শুনে আসি, যে ঘটনা নিয়ে সবাই অপেক্ষা করছে আপনার কাছ থেকে শোনার জন্য।
জি রাসেল ভাই, অনেকদিন রাজবাড়ির ঘটনা বলা হয় না। অনেকেই বলছিলেন রাজবাড়ির ঘটনা কবে আসবে, আবার কেউ কেউ বলছেন যে রাজবাড়িতে খালি ভূতের ঘটনাই ঘটে কিনা। আসলে এখানে শুধু রাজবাড়ির বিষয় আমি বলবো না, সেটা হচ্ছে যে সমস্ত মানে এলাকাগুলো একটা সময় মফস্বল ছিল, মানে জেলা শহর পরে হয়েছে, মফস্বল ছিল, অনেক ঝোপঝাড় ছিল, অনেক গাছপালা জঙ্গল ছিল। সাধারণত এই এলাকাগুলোতে ভয়ের ঘটনা আপনি অসংখ্য পাবেন। এটা শুধু রাজবাড়ি বলে কোনো কথা না, এটা বাংলাদেশের অনেক জায়গাতেই আপনি এটা পাবেন। এই জন্য দেখা যাচ্ছে রাজবাড়িতে একটা সময় ফরিদপুর, গ্রেটার ফরিদপুরের অংশ ছিল, পরবর্তী 80-র দশকে এটা জেলা হয়েছে, এবং এই যার কারণে দেখা মফস্বল হওয়ার কারণে ওখানে অসংখ্য গল্পগুলো রয়ে গেছে। এমন একটি ঘটনা আমি আজকে আপনাদের সামনে উপস্থাপন করব। ঘটনাটির সময়কাল 1968 সালের দিকে, 68 বা 69 এমন একটা সময় আর কি, এক্সাক্ট সালটা বলতে পারছি, তবে এই 2 সালের মধ্যে কোন একটা হবে। ঘটনাটি আমার এক আঙ্কেল বলেছেন। ঘটনাটি যার সঙ্গে ঘটেছিল ওনার নাম হচ্ছে সনাতন ডাক্তার, ওনার নাম হচ্ছে সনাতন দা, তো সবাই তাকে সনাতন ডাক্তার নামে চিনতেন আর কি। আজকে রাজবাড়ী যে মাছ বাজার রয়েছে, মাছ বাজার মেইন যে বাজারটা রাজবাড়ী জেলা সদরের, তো ওই মাছ বাজারের ঠিক কাছেই একটা ছোট্ট টিনের একটা দোকান ছিল, মানে একটা ডিসপেন্সারি, হোমিওপ্যাথির একটা ডিসপেন্সারি ছিল। তো উনি এটা চালাতেন। আসলে ডাক্তার হিসাবে ওনার তেমন কোনো খ্যাতি ছিল না, রোগী টুগী খুব বেশি উনি পেতেন না, তবে ভালো মানুষ হিসাবে ওনার একটা বিশেষ খ্যাতি ছিল। সৎ, পরোপকারী, সহজ সরল মানুষ হিসাবে এবং নিরেট ভদ্রলোক বলতে যেটা বোঝায়, উনি তেমনই একজন মানুষ ছিলেন সনাতন ডাক্তার। তো কিন্তু রোগী ওরকম পেতেন না, ওরকম পরিচিত উনি ছিলেন না। টুকটাক আসতেন, ওনার বাড়ি ছিল রাজবাড়ির কুঠিপাচুরিয়া গ্রামে। তো ওনার একটা বাইসাইকেল ছিল, প্রতিদিন উনি আসতেন, এই প্রায় 10-12 কিলোমিটার পথ পাড়ি দিয়ে উনি আসতেন। আবার মাগরিবের পরপরই, কারণ তখনকার সময় কিন্তু এদিকে ইলেকট্রিসিটি অতটা ছিল না, থাকলেও খুব আর কি, ওই সময় সে মুক্তিযুদ্ধের আগে, তো এই জন্য সন্ধ্যার পরে মানুষজন ওই সময় থাকতো না ওইদিকে, এই জন্য উনি বাড়ি চলে যেতেন সাইকেল নিয়ে। আর ওনার দোকানেও একজন কম্পাউন্ডার ছিলেন, ওর বাড়ি রাজবাড়ির প্রপারেই, তবে সে এখন কোথায় আছে আমি জানি না, আমি তার কোনো সন্ধান পাইনি। তার নাম ছিল আব্দুর রহিম, সে ওনার দোকানের কম্পাউন্ডার ছিলেন আর কি। তো যেটা করতেন, সনাতন ডাক্তারের ওই দোকানের চাবি থাকতো 2টা, তো উনি একটা চাবি নিয়ে চলে যেতেন, আর আব্দুর রহিম একটু পরে দোকান বন্ধ করে দিতেন, যেহেতু তার বাসা কাছেই, এই জন্য সে ওই দোকানটা পরে বন্ধ করে সে বাড়িতে যেত। তো একবার কি হয়েছে, শীতকালের সময় তো ঠিক মাগরিবের একটু আগ দিয়ে একজন লোক এসেছে, যে সনাতন ডাক্তারকে বলতেছেন, ডাক্তার সাহেব আমার বাড়িতে একটা রোগী আছে, চলেন আপনাকে একটু যেতে হবে কষ্ট করে। তো এখন উনি চিন্তা করছেন আর কিছুক্ষণ পরে মাগরিবের আজান দিবে, তো এখন যাব, আর ফিরতে ফিরতে যদি দেরি হয়ে যায়, তো উনি আসলে ওরকম আগ্রহ নাই। ওই লোকটা বলতেছেন যে না না আপনি চলেন, আমার বাসা কাছেই। যদিও ওই লোকটাকে উনি চেনেন না, তারপর চিন্তা করেন কাছে বাসা দিকে শুধু কতক্ষণ লাগবে, কই যেতে আধা ঘন্টা, আসতে আধা ঘন্টা। তো চিন্তা করলেন আধা ঘন্টা দেরি, খুব বেশি দেরি না আর কি, আসতে পারবো। এখন ওনার সাথে মানে আর সাইকেল নেন নাই, উনি চিন্তা করছেন যে ওনার সাইকেলের আবার আজকে যে মানে যেটা সাধারণত কেউ বসতে পারে, ওনার ওইটা খুব নড়বড়ে ছিল। চিন্তা করেন যে এই লোকটাকে বসালে তো সাইকেলটা ভেঙে যেতে পারে, তো চিন্তা করেন সাইকেল দোকানেই থাক, আমি ওনাকে নিয়ে হাঁটতে থাকি, যেহেতু কাছেই বাড়ি। এখন এই যে হাঁটা শুরু করেছে, হাঁটছে, তো বলতেছে কি তোমার বাড়ি কোথায়, এই যে সামনে। তো সামনে করতে করতে বলে তোমার বাড়ি কোথায়, বলে সোনাকান্দর গ্রাম। সোনাকান্দর গ্রাম কিন্তু যারা রাজবাড়ি শুনছেন, এখানে যদি আপনি সাইকেল চালিয়েও যান, ওখানে যেতে না হলে 15 থেকে 20 মিনিট লাগবে, আর পায়ে হেঁটে গেলে প্রায় 50 মিনিট সময় লাগবে। তো এখন হয়তোবা সাইকেলে বা এখন অটোতে গেলে খুব কাছেই, কিন্তু ওই সময় পায়ে হেঁটে যাওয়ার পথটা একটু দূরে ছিল। এখন বলে তোমার বাড়ি সোনাকান্দর গ্রামে, তো আমাকে আগের থেকে বলো নাই কেন? বলে যে যদি না আসতেন, এই ভয়ে বলি নাই। তো যাই হোক, উনি ওই বাড়িতে যান, গিয়ে রুগী দেখেন, রুগী দেখে ফিরতে ফিরতে ওনার দেরি হয়ে যায়। আর ওনার দেরি দেখে ওই ওনার দোকানের যে কম্পাউন্ডার আব্দুর রহিম, সে দোকান বন্ধ করে চলে গেছে। এখন উনি চিন্তা করছে, উনি এসে দেখেন দোকান বন্ধ, এখন ওনার সাইকেল তো দোকানের মধ্যে, এখন বাসায় যাবেন কিভাবে? তা উনি চিন্তা করেন কি আর করা, যেহেতু চলেই গেছে। তখনকার দিনে তো মোবাইল ফোন ছিল না, আর আব্দুর রহিমের বাড়ি
আর একটা গ্রামে ছিল। যখন সেখানে গিয়ে তো চাবি আনা সম্ভব না, এমনিতে দেরি হয়ে গেল, চিন্তা করেন ঠিক আছে হাঁটতে হাঁটতেই চলে যাবো আজকে। তো উনি ওই চিন্তা করে হাঁটা শুরু করেন, ওখান থেকে হাঁটা শুরু করেন। তো আজকে আমি ওই রাসেল ভাই ওই যে লোকোশেডের যে গল্পটা আমি সাধারণত বলি, ওই লোকোশেড দিয়ে হাঁটা শুরু করছেন। কিন্তু মজার বিষয় হচ্ছে লোকোশেড কিন্তু তখন হন্টেড ছিল না। লোকোশেড হন্টেড হয়েছে হচ্ছে 1971 সালের পরে, কারণ ওই জায়গাতে তো অনেক গণহত্যা হয়েছে, এখনো কিন্তু ওখানে বধ্যভূমি আছে। তো যার কারণে ওই ঘটনাটা 1971 সালের আগে, তো তখন ওই জায়গাটা হন্টেড ছিল না। যার কারণে উনি যখন লোকোশেড পার হয়ে দিকে চলে যাচ্ছেন, কোনো ঘটনা ওনার সাথে ঘটে নাই। আর আজকে যে রেল লাইনটা লোকোশেডের এদিক দিয়ে গোয়ালন্দ ঘাট পর্যন্ত চলে গেছে, তখন কিন্তু এই রেল লাইনটা ছিল না, রেল লাইনটা অন্য দিক দিয়ে ছিল, ওটা এমনি পায়ে হাঁটা পথ ছিল ওই দিক দিয়ে। তো উনি যাচ্ছেন ওই দিক দিয়ে, একদম সোজা চলে গেলে ওনার বেশ ঘন্টাখানেক হাঁটলে ওনার বাড়ির কাছাকাছি উনি চলে যেতে পারেন, ঘন্টা 2-2.5 লাগে আর কি হেঁটে যেতে। উনি যাচ্ছেন কিছুটা পথ পার হয়ে দাঁতশি বাজার নামে একটা জায়গা আছে, এটা রাজবাড়ির লোকজন অবশ্যই চিনে থাকবেন সেটা। তো দাঁতশি বাজারটা পার হয়ে উনি হাঁটা শুরু করেন, এই পর্যন্ত কোনো সমস্যা হয়নি। তো ওনার হাতে কিন্তু ভাইয়া একটা মানে টর্চ লাইট থাকতো সব সময়, যেহেতু উনি রাত্রে চলাফেরা করতেন, টর্চ লাইট থাকতো। তো টর্চ লাইট মানে জ্বালিয়ে উনি যাচ্ছেন, হঠাৎ ওনার মানে পথের সামনে মানে একটা মাঝারি আকৃতির একটা বিড়াল সামনে পড়ে, বিড়াল। তো বিড়ালটি ওনার পথ আগলে দাঁড়িয়ে আছে, বিড়ালটি সরে না, এবং উনি বিড়ালটিকে সাইড কেটে চলে যাওয়ার চেষ্টা করলো, বিড়ালটি আবার সামনে চলে আসে। তো উনি রাসেল ভাই উনি ডাক্তার মানুষ ছিলেন, তো বিজ্ঞান মনস্ক ছিলেন, উনি এসব জিন ভূত প্রেত এগুলো আবার বিশ্বাস করতেন না। আর ওনার সাথে কখনো কোনো ঘটনা ঘটেও নেই, স্বাভাবিকভাবে ওনার বিশ্বাস করার আসলে কথাও না, এরকম একটা মেন্টালিটি ওনার ছিল যে এগুলা সব মনের ভুল আর কি। বিড়াল যেহেতু সামনে এসেছে, তো উনি এই বিড়ালটিকে সরিয়ে দেওয়ার চেষ্টা করছিলেন, তো বিড়ালটি সরে না, উনি যেদিক দিয়ে যাওয়ার চেষ্টা করে বিড়ালটি বারবার পথ আগলে দাঁড়ানোর চেষ্টা করছে। তো একটা পর্যায়ে বিড়ালটিকে উনি মানে একটা লাঠি নিয়ে ধাওয়া করেন, তো বিড়ালটি একটু সাইডে সরে যায় ভয় পেয়ে, আবার উনি হাঁটা শুরু করেন। এরপরে বিড়ালটি কি ওনার পা জড়িয়ে ধরছে বারবার, কিছুতেই মানে যেতে দিতে যাচ্ছে না সামনের দিকে। তো উনি আরো বিরক্ত হয়ে মানে পা ঝাড়ি দিয়ে বিড়ালটিকে দূরে ফেলে দেন। এরপরে দেখেন বিড়ালটি হেঁটে কোন দিক জন্য চলে গেল, আর তাকে ওই বিড়ালটিকে আর দেখেনি। উনি সামনে হাঁটা শুরু করেন, এরকম 15-20 মিনিট হাঁটার পরে হঠাৎ দেখে যে একজন মহিলা, দূর থেকে দেখছেন যে একজন মহিলা সামনে সাদা কাপড় দিয়ে কিছু একটা ঢেকে রেখেছে আর কান্নাকাটি করছে, নাকি সুরে কান্নাকাটি করছে। তো উনি যত কাছে যাচ্ছেন মানে ভয়াবহ রকমের দুর্গন্ধ ওনার নাকে আসছে, মানে এত দুর্গন্ধ যে শেষ পর্যন্ত নাকে মানে কাপড় দিয়ে সামনে গেছেন, যে বলছেন এই কি হয়েছে, আপনি কাঁদছেন কেন? তো উনি বলছেন যে আমার ছেলে মারা গেছে। তো বলছে ছেলে মারা গেছে, তো এটা কি আপনার ছেলে? বলে হ্যাঁ ছেলে। তো কখন মারা গেছে? বলে আজ সকালে মারা গেছে। তখন উনি বলছেন যে দেখি তো আপনার ছেলের লাশটা দেখি তো। ওই মহিলা ওই কাপড়টা সরান, তো দেখেন যে লাশটা মানে একটা পা ওই মাটিতেই আটকে গেছে, মানে কি বলবো মানে প্যারালাইজড হয়ে যাওয়ার মতো অবস্থা। তারপর উনি অনেক চেষ্টা করে কষ্ট করতে 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 ব্রিজের উপর ওঠেন। ব্রিজে ওঠার পরে উনি যখন নামতে যাবেন, নামার পথটা তো রাসেল ভাই একটু ঢালু, নামতে যাওয়ার সময় উনি ওই হুমড়ি খেয়ে পড়ে যান সামনে। যখন পড়ে যান, ওনার হাতে কিন্তু টর্চ লাইট ছিল, তখনও হাতে টর্চ লাইটটা ধরা। তো উনি তখন সামনের থেকে যখন মাটির সাথে পড়ে গেছেন সামনে, উনি খেয়াল করছেন সামনে থেকে কি যেন একটা আসছে, দুইটা জিনিস। উনি চাঁদের আলোতে যতটুকু বুঝতে পেরেছেন বড় আকৃতির দুইটা কাকড়া। কিন্তু রাসেল ভাই উনি যখন টর্চ লাইট জ্বালিয়েছেন তখন দেখে যে কবজি থেকে নিচে যে আমাদের মানে হাতের পাঞ্জা সহ 5 আঙ্গুল, যেটা এই আঙ্গুল 5 আঙ্গুল দিয়ে কি দুইটা হাত জাস্ট হাতের কবজির নিচের অংশ সামনের দিকে এগিয়ে আসছে। উনি টর্চ লাইট জ্বালিয়ে দেখেছেন, তখন উনি ভয় পেয়েছেন, কিরে এই হাত কিভাবে আসলো? হাতের কবজির নিচের অংশ আছে কিন্তু বডিটা নাই। তখন আর একটা বিষয় যে ওই যে লাশের যে একটা বিকট গন্ধ উনি পেয়েছিলেন না, ওই গন্ধ তো ক্রমশ ওনার কাছে আসছে। উনি তখন চিন্তা করেন যে আমি একটু আগে একটা লাশ দেখে আসছি, হাতের কবজি ছিল না, দুই হাতের 2 কবজির নিচের অংশ ছিল না,
লাশটা ছিল মানে পচে যাওয়া লাশ, মানে খুব দুর্গন্ধ ছিল। মনে হচ্ছে যে ওই যে দুইটা হাত এগিয়ে আসছে, ওই হাতের দেখে উনি দূর থেকেই বুঝতে পেরেছেন যে এই হাতটা ঠিক ওই যে পচে যাওয়া হাতের মতো এবং খুব দুর্গন্ধ হচ্ছে। উনি ওই সময় হচ্ছে ভয় পান এবং উনি মানে সমস্ত শরীরের সমস্ত শক্তি সঞ্চয় করে উঠে দাঁড়ান। উঠে দাঁড়িয়ে মানে উনি যখন সামনের দিকে যাবেন, অর্থাৎ পিছন দিকে যাওয়ার সুযোগ, উনি সামনের দিকে, ওনার বাড়ি সামনের দিকে যাচ্ছেন, ওই হাতগুলো মানে বারবার ওনার সামনে এসে ওনার পথ আগলে দাঁড়াচ্ছে। তারপরও যখন উনি ওই হাতকে ওভারটেক করে চলে যাওয়ার চেষ্টা করেছেন, তখন ওই দুটো হাত ওনার পা চেপে ধরেছিল। এরপর উনি মানে ওনার ধর্মের যে মন্ত্র আছে, শ্লোক আছে, সেগুলো উচ্চস্বরে পাঠ করতে থাকেন আর সৃষ্টিকর্তার নাম জপতে থাকেন। এটা করতে করতে উনি মানে সমস্ত শরীরের শক্তি দিয়ে উনি দৌড়ানো শুরু করেন। ওই হাত যে কোথায় গেছে, কি হয়েছে, উনি আর বলতে পারেন না। হ্যাঁ, আর ছিল না তার সাথে। কিছু দূর সামনে গিয়ে একটা মানুষের সাথে উনি ধাক্কা খান। তো ধাক্কা খান যখন, তখন ওই লোকটা বলে ওঠে, এই আপনি চোখে দেখেন না? তখন বলে, আরে রহিম, তুই এখানে কি করিস? বলে, ও দাদা, আপনি, আপনার দেরি দেখে আমি দোকান বন্ধ করে দিছি। তো চিন্তা করলাম যে আমার তো আবার আগামীকালকে একটা জরুরি কাজ আছে, দোকানে তো আসতে পারবো না। তো চিন্তা করলাম যে আপনার কাছে তো চাবি নাই, তো আপনার বাড়িতে এসে চাবিটা দিয়ে যাই। তো এই জন্য আমি আপনার বাসার আসার চেষ্টা করতেছিলাম, মানে আসছিলাম আর কি। তো তুই সাইকেল নিয়ে আসিস নাই কেন? হেঁটে হেঁটে আসছিস কেন? ও বলে যে আমি সাইকেল ভালো চালাইতে পারি না। এই কথাটা শুনে ওনার একটা অবাক লাগে, কিন্তু আব্দুর রহিম কিন্তু খুব ভালোই সাইকেল চালাতে পারতো, কিন্তু ও বলছে যে আমি ভালো সাইকেল চালাতে পারি না। তো আচ্ছা ঠিক আছে, আসছি যখন, চল, এই যে একটু আগে এই ঘটনা ঘটছে। তখন আব্দুর রহিম বলছে যে যাক, আল্লাহ বাঁচিয়ে দিয়েছেন আপনাকে, কোনো বিপদ আপদ হয় নাই, রাত্রের বেলা চলাফেরার ক্ষেত্রে একটু সতর্ক থাকবেন। এই কথা বলে মানে আব্দুর রহিমের সাথে বিভিন্ন গল্প টল্প করতে করতে ওনার বাড়ির কাছে চলে আসে। তখন সনাতন ডাক্তার উনি বলতেছেন যে রহিম, চল বাড়িতে চল, তোর দিদি রান্না বাড়া করছে, একবার খাওয়া দাওয়া কর, আজকে থেকে যা, অনেক রাত হয়ে গেছে। তো বলে, না না, আমার আগামীকালকে কাজ আছে, আমি থাকতে পারবো না, আমি বাড়িতে যাব না, আপনি যান, এই চাবিটা রাখেন, দোকানের চাবি, আমি চলে গেলাম। বলে, না তা কি হয় নাকি, বাড়িতে যাবি না কেন? কিছুতেই সে বাড়িতে ঢোকে না। তো যখন উনি চিন্তা করেন যে এত রিকোয়েস্ট করলাম, যেতে চাচ্ছে না, উনিও একটু বিরক্ত হন, মন খারাপ করেন, এত রিকোয়েস্ট করা যাচ্ছে না, তো ঠিক আছে, তাকে বিদায় দিয়ে দেন, সেও চলে যায়। তো উনি বাড়িতে যান, যাওয়ার পরে ওনার স্ত্রীকে সব ঘটনা খুলে বলেন। খুলে বলার পরে যদিও ভয় পেয়েছিলেন, তারপর ওই যে আব্দুর রহিম পথের একটা জায়গার সঙ্গ দিয়েছিলেন আর কি, ভয়টা অনেকটা কমে গিয়েছিল আর কি। খুব যে ভয় পেয়ে একদম জ্বর চলে আসছে, বিষয়টা এরকম না। পরের দিন উনি দোকানে গেছেন, ওনার যে ডিসপেন্সারি সেখানে গেছেন, যার পর দেখে আব্দুর রহিম দোকান খুলে বসে আছে। কিরে আব্দুর রহিম, তুই না বললি যে কালকে মানে আজকে আসবি না? বলে যে আপনাকে আমি কখন বললাম আজকে আসবো না? আপনার সাথে তো আমার দেখাই হয় নাই। তখন উনি বলছে, কি বলিস দেখা হয় নাই? কালকে রাত্রে না তোর সাথে আমার ধাক্কা লাগলো, তারপর গল্প করতে করতে গেলাম, তুই আমাকে দোকানের চাবি দিলে, এই যে চাবি, এই যে আমি চাবি সাথে নিয়ে আসছি। বলে, আরে এই চাবি আপনি পেলেন কোথায়? আমি তো এই চাবি কালকে দোকানে রেখে চলে গেছি, আপনার দেরি দেখে দোকান টোকান তালা মেরে চলে গেছি, চাবি তো দোকানের মধ্যেই ছিল, চাবি আপনি পেলেন কোথায়? চাবি তো আমি আপনাকে দেই নাই, আর আমি তো দোকান তালা মেরে আমি তো বাড়িতে চলে গেছি। তখন উনি চিন্তা করেন, তাহলে আমার ওই পুরো পথ সঙ্গ দিল কে? লিসেনার, আজকের এই ইমেল এপিসোডগুলো এতদূর পর্যন্তই। আপনারা সর্বশেষ যে ইমেল এপিসোডটি শুনলেন, এই ইমেল এপিসোড সম্পর্কে একটি কমেন্ট করবেন যে এই লাস্টের যে ইমেল এপিসোড, এটা আপনাদের কাছে কেমন লেগেছে। জি, অনেকেই আমাকে বলে যে ভাইয়া আপনার কণ্ঠেই ঘটনা শুনতে চাই, আপনার কণ্ঠে অনেক ভালো লাগে এবং একটু একটু ফিল পাওয়া যায় ভৌতিক আর্টিস্টদের মতো। আপনি যদি আরো ভালো ঘটনা বলেন ভাইয়া, আমরা আপনার কণ্ঠে একটা ফুল ঘটনা চাই, আমার অডিয়েন্সরা বলে আর কি, যারা আমাকে ভালোবাসে। দেখা যাচ্ছে যে আরজে রাসেল ভাইয়ের ঘটনা এবং এই ঘটনাগুলো মানুষ আরো বেশি ভালোবাসে। এর জন্য আমি চেষ্টা করি বাছাই করা কিছু ইমেল এপিসোডগুলো আপনাদের সামনে তুলে ধরবো। এরপরে ভিডিওর শেষে বা ভিডিওর মাঝখানে আমরা নতুন নতুন আপনাদের পাঠানো ঘটনাগুলো আমি রেকর্ড করে পাঠাবো, মানে অ্যাড করব। আপনারা যদি চান আপনাদের সাথে ঘটে যাওয়া ঘটনাগুলো কিন্তু আপনারা আমাদের সাথে যোগাযোগ করে দিতে পারেন। আরেকটি কথা, যে আপনারা যদি নিজের কণ্ঠে ভয়েস মেইল পাঠাতে চান, তাহলে অবশ্যই সেই সুযোগটাও কিন্তু রয়েছে।
এই ভয়েস মেইলটি পাঠাবেন এবং সেই ঘটনাটি আমরা এডিট করে আপনাদেরকে আপনাদের কণ্ঠে শোনাবো ইনশাআল্লাহ। আমরা এই একটা প্রসেস রেখেছি। আপনারা অবশ্যই যারা ঘটনা পাঠাতে চান আমাদেরকে ঘটনা পাঠাবেন এবং আপনাদের নিজের কণ্ঠেও ঘটনা দেবেন। ইনশাআল্লাহ যদি ভালো হয় তাহলে পাবলিশ তো হবেই, কিছু কম বেশি কিছু মানুষ দেখবেই। এটা ভালো লাগার একটা বিশাল জায়গা। তো আপনাদের কাউকে আমি আশাহত করব না। যারা যারা আমাকে ইমেল দিবেন, যারা যারা আমাকে ঘটনা দেবেন, আমি পড়ে অথবা আপনাদের ভয়েস এগুলো অ্যাড করে আমি আমার ভিডিওতে ছাড়বো ইনশাআল্লাহ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে নেক্সট কোনো ইমেল এপিসোডে। বেশি বেশি ইমেল পাঠাতে হবে।